নমস্কার, আমার নাম শুভধর। থ্রিল কোয়েস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট কোনো রকম যান্ত্রিক বা এআই ব্যবহার করে করা হয় না। আমি শুভধর, শুরু করছি আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের থ্রিল কোয়েস্টের রহস্য ঘেরা এক অজানা যাত্রায়, যেখানে প্রতিটি গল্প এক একটি ধাঁধা, আর প্রতিটি ধাঁধার আড়ালে লুকিয়ে থাকে অচেনা কোনো সত্য। এখানে প্রশ্নই পথ দেখায়, আর উত্তর কখনোই সহজে ধরা দেয় না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন রহস্যের সূত্র। শুরু হচ্ছে আজকের গল্প। সকালটা আজ সুন্দরভাবেই শুরু হয়েছিল। সকালে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাওয়ায় আমি নিজেই ব্যালকনির কাছে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। রোদের আলোটা যখন এসে ব্যালকনির উপরে প্রথম পড়ল, তখন দেখি ব্যোমকেশ উঠে পড়েছে। তা আমায় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, কি ব্যাপার, আজ এত সকাল সকাল উঠে পড়লে যে? আমি ব্যোমকেশের কথায় সামান্য হেসে বললাম, তেমন কিছু নয়, এমনি ঘুমটা রাতের দিকে এসেছিল, তারপর ভোরবেলা ভেঙে যেতে আর শুয়ে থাকলাম না। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছিল। ব্যোমকেশ এসে ব্যালকনিতে আমার পাশে দাঁড়ালো, তারপরে বলল, কাল রাতে একবার দাসবাবু টেলিফোন করেছিলেন। পুলিশের একটা কেস রয়েছে, তবে কেসের ব্যাপারে যতটা শুনলাম তাতে আমার কেসটা হাতে নেওয়ার কোনো ইচ্ছে নেই। কিন্তু দাসবাবু পুলিশ কমিশনার যদি চাপ দেয় তাহলে বাধ্য হয়ে কেসটা হাতে নিতে হবে। তোমার নিজেরও তো এখন কোনো কেস নেই, তা নিয়ে নাও, তারপর না হয় দেখা যাবে। মন চাইছে না, বুঝলে তো, মন চাইছে না। কেমন যেন মনে হচ্ছে কোনো একটা কেস হাতে আসতে চলেছে। আর তাছাড়া এই কেসটায় তেমন কিছুই নেই। বাড়ির চাকর খুন করে জিনিসপত্র নিয়ে পালিয়েছে, এবার চাকরকে খুঁজে বার করতে হবে। আমি আর কি সাহায্য করতে পারি? সে কোথায় কোথায় যেতে পারে সেই সম্ভাব্য জায়গাগুলোর কথা পুলিশকে আগেই বলে দিয়েছি। তার বাইরে তো আমার আর কিছুই করার নেই। আমি তো তার পেছনে ছুটতে যাব না। আমারও কেমন জানি না কাল থেকেই মনে হচ্ছিল কোনো একটা বিপদে আমরা আবার পড়তে চলেছি। আসলে স্বপ্নের সাথে যে আমাদের বাস্তব জীবনের একটা সূক্ষ্ম সম্পর্ক আছে তা একটা বইতে পড়েছিলাম। ব্যোমকেশ আমার কথায় হো হো করে হেসে উঠে বলল, এই বড় সমস্যা, বুঝলে। বইতে যা লেখা থাকে তার সব কিছুই তোমরা চট করে বিশ্বাস করে ফেলো। যেটা লেখা থাকে সেটাকে কখনো ব্যবহার করে দেখার চেষ্টা করো না, কিংবা তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে দেখো না যে আসলে যা লেখা আছে তা কি সত্যি না সমস্তটাই মিথ্যে। শুধু শুধু বইতে মিথ্যে কথা লিখতে যাবে কেন? এই ব্যাপারটা তোমায় এখন এভাবে আমি বোঝাতে পারবো না, পরে অন্য কোনো এক সময় বলবো। তবে এটুকু জেনে রাখো, তুমি যেটা সত্যি বলে ভাবছো সেটা অন্য কারোর কাছে মিথ্যে হতেই পারে, আবার অন্য কারোর মিথ্যে তোমার কাছে এসে সত্যি হয়ে যেতে পারে। ব্যাপারটা তেমনই যে লিখছে সে সত্যি ভেবেই লিখছে, অথচ সেই সত্যিটা সবার জন্য নাও হতে পারে। ব্যোমকেশ মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলে যার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারি না। আজও এমন একটা কথা বলে মাথার ভেতরটা গোলমাল পাকিয়ে দিচ্ছিল। কিন্তু ব্যোমকেশের কথা বেশিক্ষণ শুনতে হলো না। ততক্ষণে পুঁটিরাম বোধহয় ঘুম থেকে উঠে পড়েছিল। ব্যালকনির কাছে এসে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে একবার গলা খাঁকড়িয়ে বলল, দাদাবাবুরা হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনাদের জন্য বরং চা নিয়ে আসি। তারপর চা নিয়ে আমরা ব্যালকনির সামনেই দুটো চেয়ার টেনে এনে বসলাম। এ কথা ও কথা চলতে চলতে কখন যেন সময় পেরিয়ে গেল। এক ভদ্রলোক এসে আমাদের বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকলেন। ব্যোমকেশের ঘরে আমি আর ব্যোমকেশ এক মনে বসে বসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। একটু আগেই বৌঠান আমাদের জন্য চা দিয়ে গেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে ব্যোমকেশ একটা সিগারেট ধরালো। তারপর সেই সিগারেটের একটা লম্বা টান দিয়ে বলল, তুমি কি কিছু বুঝতে পারলে অজিত? ভদ্রলোক এতক্ষণ ধরে আমাদের যা বলে গেলেন তার সমস্ত কিছু যে আমি বুঝতে পেরেছি তা কিন্তু এখনও মনে হচ্ছে না। ব্যোমকেশের কথায় আমিও একটু চিন্তিত হলাম, কারণ একটু আগে আমাদের কাছে এক ভদ্রলোক এসে যে কথা শুনিয়ে গেলেন তা আসলে সত্যি না মিথ্যে সে কথাটাই আমরা এখনও বিশ্বাস করতে পারিনি। এমন একটা অদ্ভুত কথা যে সেটা বিশ্বাস করার মতো কোনো কারণই থাকতে পারে না। ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, শুধু একটা ব্যাপার আমি কিন্তু বুঝতে পারছি, ভদ্রলোক যে কোনো একটা বিপদে রয়েছেন সে কথাটা তো সত্যি,
আর তার বাড়িতে যে একটা খুন হয়ে গেছে, আর সেক্ষেত্রে তো তুমি পুলিশের কাছ থেকেও ব্যাপারটা জানতে পারবে। তিনি তো আর শুধু শুধু মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা তিনি বলবেন না সেটা আমি জানি, কিন্তু তিনি যা বলতে গেলেন তার সব কিছুই তো তুমি শুনতে পেলে। রাতের বেলা তার ঘরের মধ্যে কেউ একটা এসে ঢুকছে, কিন্তু তার ঘরের দরজা সকালে ভেতর থেকে বন্ধ থাকে। তাহলে বন্ধ ঘরের মধ্যে কেউ একটা যদি এসে ঢোকে, তার কোনো মোটিভ থাকবে না, আর শুধু শুধু সে কাজটা করতে যাবেই বা কেন? আরও একটা ব্যাপার, যে ভদ্রলোক মারা গেছেন সে কিন্তু ও বাড়িতে ও ঘরেই ছিলেন যে ঘরে এই ভদ্রলোক থাকেন। কিন্তু কেসটা কিছুতেই মাথায় ঢুকছে না ব্যোমকেশ। একটা কাজ করা যাক, ভদ্রলোক তো তার বাড়ির ঠিকানা দিয়েই গেলেন, কাল বরং একবার ভদ্রলোকের বাড়ি থেকে ঘুরে আসি। টেলিফোন নাম্বার তো তোমার কাছেই রয়েছে। ব্যোমকেশের হাতের সিগারেটটা শেষ হয়ে গিয়েছিল। সিগারেটের অবশিষ্ট অংশটা টেবিলের একপাশে রেখে দিয়ে ব্যোমকেশ তারপরে বলল, ব্যাপারটার মধ্যে যে একটা অদ্ভুত কোনো রহস্য রয়েছে সেটা বোঝা যাচ্ছে। তবে দুটো জিনিস হতে পারে, হয় এই কেসে এমন একটা কিছু বেরিয়ে আসবে যা এর আগে আমরা কখনো দেখিনি কিংবা ভাবতে পারিনি, আর না হলে এদের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে। একটা কথা তুমি লক্ষ্য করেছিলে, যখনই রাতের কথা ওই ভদ্রলোক বলছিলেন তখনই কেমন যেন একটা ভয় দেখা যাচ্ছিল তার চোখে। কিছু একটা ব্যোমকেশ বলতে যাচ্ছিল, তার আগে আমাদের ঘরে এসে ঢুকলো বৌঠান। চায়ের কাপ তুলে নিতে নিতে বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? সকালে যে ভদ্রলোক এলেন তিনি যে একটা সমস্যা নিয়ে এসেছেন সেটা বুঝতে পারছিলাম, আর চা দিতে এসে তোমাদের কিছু কথাও শুনেছি। তবে আসল ব্যাপারটা কি বলো তো? বৌঠান কথা বলতে বলতে চায়ের কাপ একপাশে রেখে আমাদের পাশের যে শূন্য চেয়ারটায় সেই ভদ্রলোক একটু আগে পর্যন্ত বসেছিলেন সেটায় বসল। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল কৌতূহলী চোখে। ব্যোমকেশ একটু গলা খাঁকড়িয়ে দুটো হাত মাথার পেছনের দিকে রেখে বলল, অজিত, তুমিই বরং ব্যাপারটা খুলে বলো, আমিও শুনি, তাহলে আমারও একবার ব্যাপারটা বোঝা হয়ে যাবে, বুঝলে? যদি তুমি কোনো কিছু বলতে ভুলে যাও তাহলে সেটা না হয় আমি মনে করিয়ে দেব। বৌঠান আমার দিকে তাকিয়ে রইল। আমি বলতে শুরু করলাম, আসলে সকালে সেই ভদ্রলোক আসার পর থেকে যা যা কথাবার্তা হয়েছিল সেটাই আমি বৌঠানকে বলে চলেছিলাম। পাঠকের সুবিধার জন্য আমি ব্যাপারটা এখানে লিখে রাখছি। সকালে ভদ্রলোক যখন এলেন তখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। তিনি নিজে থেকে আমাদের দুজনকে দেখতে পেয়ে আমার উদ্দেশ্য করেই বললেন, এইটা ব্যোমকেশ বাবুর বাড়ি তো? ওই গোয়েন্দা ব্যোমকেশ রায়? আপনি ঠিক বাড়িতেই এসেছেন মিস্টার। মনে হচ্ছে আপনি ব্যোমকেশ বাবু। আমি যদি ভুল না করি, আর আপনার পাশের ওইজন আপনার সহকারী বন্ধু অজিত বাবু, তাই না? ব্যোমকেশ আর কিছু বলল না, তার বদলে বলে উঠল, একটা কাজ করুন, আপনি নিচের দরজা খোলা রয়েছে সেখান থেকে চলে আসুন। দেখবেন নিচে একটা লোক রয়েছে, তাকে বলে আসবেন আপনার জন্য 1 কাপ চা ওপরে পাঠিয়ে দিতে। ভদ্রলোক নিচের দিক দিয়ে ভেতরে ঢুকতেই ব্যোমকেশ বলে উঠল, অজিত, তোমায় বলেছিলাম না, আমার কেমন যেন মনে হচ্ছে হাতে একটা কেস আসতে চলেছে, আর এটাই বোধহয় সেই কেসটা। তাহলে তোমার হাতে আবার কেস এসেই গেল ব্যোমকেশ। চলো ঘরে গিয়ে বসি। কিন্তু ভদ্রলোকে তো সকাল সকাল এলেন কি করে? ভদ্রলোক পায়ে হেঁটে এসেছে, তার মানে ভদ্রলোক কাছাকাছি কোথাও থেকে ভোরবেলা বেরিয়ে পড়েছেন। আমরা আজ অনেক সকালে উঠেছি, তার মানে ভদ্রলোককে আরও সকালে উঠতে হয়েছে। এর দুটো মানে হতে পারে, তিনি আমার বাড়িতে আসার জন্য শেষ রাত্রের দিকে বেরিয়ে পড়েছেন, আর না হলে তিনি এই কাছাকাছি কোথাও থাকেন। কাছাকাছি কোথাও থাকলেও আমাদের বাড়িটা যে ঠিকভাবে তিনি চেনেন না সেটা কিন্তু মনে হচ্ছে। ওই কারণেই প্রথম সম্ভাবনাটার কথা বললাম। এখন চলো, ভদ্রলোকের কাছ থেকে না হয় সব কিছু জানা যাক। আমরা ব্যোমকেশের ঘরে এসে বসতে একটু পরে পুঁটিরাম জীবনমোহন বাবুকে নিয়ে আমাদের ঘরের সামনে এসে দাঁড়াতেই ব্যোমকেশ বলে উঠল, পুঁটিরাম, ওনাকে ভেতরে আসতে দাও, আর তুমি গিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। জীবনমোহন বাবু, ভেতরে এসে বসুন। জীবনমোহন বাবু ঘরের পর্দা ঠেলে যখন ভেতরে ঢুকলেন তখন তাকে প্রথমবার ভালোভাবে দেখতে পেলাম। আমি তার পরনে একটা সাদা রঙের পাঞ্জাবি, নিচের দিকে সাদা রঙের ধুতি, তার চোখে একটা চশমা। সেই চশমাটা তার দুটো উজ্জ্বল চোখে যেন আরেকটু উজ্জ্বল করে চলেছে। তবে সেই উজ্জ্বল চোখের তলায় কিন্তু গাঢ় রঙের কালি। তার চোখের কালি দেখে মনে হচ্ছিল ভদ্রলোক যেন বেশ কয়েকদিন ভালোভাবে ঘুমোতে পারেননি কোনো একটা কারণে। ব্যোমকেশের সাথে থাকতে থাকতে তার এমন ছোট ছোট ব্যাপারগুলো লক্ষ্য করতে আমি শিখে গেছি।
ভদ্রলোক যখন ভেতরে এসে নমস্কার করে চেয়ারের উপর বসে নিজের চশমাটা খুলে রাখলেন, তখন প্রথমেই তার চোখের কালিটা ভালো করে লক্ষ্য করলাম। ভদ্রলোকের বয়স মাঝ বয়সের চেয়ে সামান্য বেশি হবে। ভদ্রলোক বললেন, ব্যোমকেশবাবু, আপনার কাছে আমি একটা অদ্ভুত অদ্ভুত সমস্যা নিয়ে এসেছি। জানি না আপনি আমার কথাগুলো কিভাবে নেবেন। আপনারও হয়তো মনে হতে পারে আমার চোখের ভুল কিংবা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছে সবটা না বলে আমি শান্ত হতে পারছি না। আপনার কোনো চিন্তা নেই জীবনমোহনবাবু, আপনি আপনার সমস্ত কথাই বলতে পারেন। আমি আপনার মনের ভুল কিংবা মাথা খারাপের কথা ভাবব না। আপনার যা যা বলার আছে আপনি অজিতের সামনেই বলতে পারেন। এরপরই সেই ভদ্রলোক তার অদ্ভুত সমস্যার কথা বলা শুরু করলেন। ঠিকই আন্দাজ করেছিলাম ভদ্রলোকের বাড়ি এখানে নয়, তবে এখানে তার চেনা ভদ্রলোক রয়েছেন, তার কাছে তিনি এসেছেন। ব্যোমকেশের সাথে দেখা করার জন্যই তিনি কাল বিকেলে এসে এখানে পৌঁছেছেন, অথচ কোনো একটা কারণে ব্যোমকেশের কাছে আসতে পারেননি, তাই আজ সকাল সকাল চলে এসেছে। এভাবে নিজের সমস্ত কথা বলে তিনি আসল কথাটা বলতে শুরু করলেন। ব্যোমকেশবাবু, আমি জীবনমোহন সামন্ত, আসছি সেই সোনারপুরের কাছ থেকে। আমার এক চেনা মানুষের বাড়ি এখানেই কাছাকাছি রয়েছে। কাল রাতেই আমি তার বাড়িতে এসেছি, তবে ঠিক ঘোরার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আমি আসলে এসেছিলাম আপনার সাথে দেখা করার জন্য। তাহলে আজ এত সকালে এলেন কেন? দেরিতে এলে তো সমস্যা ছিল না। আমার ব্যবসার কাজ ব্যোমকেশবাবু, জমির ধান তোলার পরে সেই ধান বিক্রি করা, এদিকে পাঠানো, তারপর আরও অনেক ঝক্কি। আজকের মধ্যেই আমায় বাড়িতে ফিরতে হবে। বিকেলের মধ্যেই যেতে চাই, তাই তাড়াতাড়ি চলে এলাম। বেশ, তাহলে আর সময় নষ্ট করতে হবে না আপনাকে। আপনি বলুন আপনার সমস্যাটা আসলে কি? জীবনমোহনবাবু বেশ কিছুক্ষণ চুপ করে থেকে একদম ভয় পাওয়া চোখে বলে উঠলেন, আমার ঘরে রাতের বেলা কেউ একটা এসে ঢুকছে ব্যোমকেশবাবু। রাতের বেলা আমি ঘুমোলেই কেউ আমার ঘরে এসে ঢোকে। প্রায় অনেক রাত পর্যন্ত এভাবে ঘরের মধ্যে কেউ একটা ঘুরে বেড়ায় ব্যোমকেশবাবু। তারপর কখন যে ঘর থেকে চলে যায় আমি তার কিছুই বুঝতে পারিনি। ভদ্রলোকের কথায় আমি আর ব্যোমকেশ দুজনেই অবাক হলাম, কিন্তু ব্যোমকেশের মুখে কিন্তু সেই ভাবটা ফুটে উঠল না। সে একটু চিন্তিত হয়ে বলল, আচ্ছা জীবনমোহনবাবু, একটা কথা মনে করে বলুন তো, আপনি যখন রাতে ঘুমোতে যান তখন আপনার ঘরের দরজা তো নিশ্চয়ই ভেতর থেকে বন্ধ থাকে। হ্যাঁ ব্যোমকেশবাবু, আমি নিজের হাতে দরজা ভিতর থেকে বন্ধ করে দিই। আর আমার স্পষ্টভাবে মনে থাকে, কারণ পরদিন সকালে যখন আমি ঘর থেকে বের হই তখন দরজা নিজের হাতে খুলে ঘর থেকে বের হতে হয়। আপনার বাড়িতে আর কে কে আছে? আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে আর আমার একটি কন্যা সন্তান রয়েছে। আমার কন্যার বয়স 12-13 মতো হবে। এই সময় ভদ্রলোককে মাঝপথে থামিয়ে দিয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা জীবনমোহনবাবু, আপনার স্ত্রী কিংবা কন্যা এরা কি কখনো আপনার ঘরে রাতের বেলায় এসেছে? মানে আপনি যখন বুঝতে পারেন আপনার ঘরে কেউ রয়েছে তখন আপনি নিশ্চয়ই চিৎকার করেন। আসলে অনেক রাত পর্যন্ত আমায় কাজকর্ম করতে হয়। তারপর সে কাজ সেরে যখন আমি ঘুমোতে যাই তখন আর হুঁশ থাকে না। ঘুমের মধ্যে আমি বুঝতে পারি আমার ঘরে কেউ ঢুকেছে, কিন্তু উঠে যে তাকে দেখব কিংবা অন্য কিছু করব সে অবস্থা আমার থাকে না। আসলে আমার ঘুম বেশ গভীর, কিন্তু কেউ একটা যে চাপার সাথে কথা বলছে কিংবা আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা আমি কিন্তু বুঝতে পারি। জীবনমোহনবাবুর কথাটা কেমন যেন অদ্ভুত শোনালো। ব্যোমকেশ চারিদিকে তাকিয়ে বলল, জীবনমোহনবাবু, একটা কথা আমায় বলুন তো, আপনি ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখে এমনটা ভাবেননি তো? মানে অনেক সময় হতে পারে আমরা ঘুমের ঘোরে এমন কিছু দেখি যেটা মনে হয় আমরা সত্যি সত্যি দেখছি। জীবনমোহনবাবুর গলায় কেমন যেন একটা স্বর ভেসে এলো। তিনি একটু উত্তেজিত হয়ে বললেন,
না ব্যোমকেশবাবু, না, আমি স্বপ্ন দেখিনি, আমি ভুল দেখিনি। যদি স্বপ্ন হয় তাহলে সেটা একদিন হতো, পরপর কয়েকদিন এমনটা হয় কি করে? আপনি জানেন আমি ভালোভাবে ঘুমোতে পারছি না, ঘুমের মধ্যে বারবার ভয়ে কেঁপে উঠি, ভাবি যে আমার ঘরে ঢুকেছে সে যদি আমায় খুন করে বসে তাহলে। কিন্তু আপনি তো নিজেই বলেছেন আপনি ঘরের মধ্যে কাউকে দেখতে পেয়েছেন, সে ব্যাপারে আপনি নিশ্চিত নন। আর ঘরের দরজা দিয়ে ভেতর থেকে যদি বন্ধ থাকে, তাহলে বাইরে থেকে কেউ ভিতরে আসবে কি করে? সে আমি জানি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি একদিন আমার দুটো চোখ ঘুমে জড়িয়ে এলেও আমি অনেক কষ্ট করে দুটো চোখ খুলেছিলাম। ঘরের মধ্যে অন্ধকার, কিন্তু কোথা থেকে যেন চাঁদের আলো আসছে বলে মনে হচ্ছিল। আর সেই চাঁদের আলোয় আমি দেখতে পেয়েছিলাম ঘরের মধ্যে কালো রঙের একটা ছায়া মতো কেউ দাঁড়িয়ে রয়েছে। তারপর আর কিছু মনে নেই। ব্যোমকেশ মুখের সামনে দুটো হাত জড়ো করে বেশ কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়ে প্রসঙ্গ বদলে বলল, আচ্ছা জীবনমোহন বাবু, আপনার কি মনে হয় আপনার কোনো শত্রু আছে? কেউ আপনাকে ভয় দেখিয়ে কোনো কিছু হাসিল করতে চাইছে, এমন কিছু কি হতে পারে? শত্রু যে একদম নেই সে কথা বলবো না ব্যোমকেশবাবু। আসলে আমি যে ব্যবসা করি, আমাদের সেখানে আরও কয়েকজন সেই ব্যবসায়ী করে। তবে আমি চাষিদের ফসলের দাম একটু বেশিই দিই, আর সেই কারণে সবার সাথে আমার একটু লেগেই থাকে। কিন্তু এসব তো সব ব্যবসাতেই থাকে। কিন্তু তার সাথে আমার ঘরের মধ্যে কারো ঢুকে আসার ব্যাপারটা তো কোনো যোগসূত্র আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই গোটা ব্যাপারটাই আপনি কি অনুমান করতে পারছেন? ব্যোমকেশবাবু, আমার বাবা বেশ কয়েক বছর আগে মারা গেছে। আমার মনে হয় আমার বাবা তাহলে আমার কাছে মাঝে মাঝে ফিরে আসছে, কিছু বলতে চাইছে। ব্যোমকেশ এ কথা একবার হেসে উঠতে গিয়েও চুপ করে গেল। তারপরে একটু গলা খাঁকড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, দেখুন জীবনমোহন বাবু, এই সমস্ত ব্যাপার কিন্তু আমি বিশ্বাস করি না। আপনার ঘরে রাতের বেলায় কেউ ঢুকে আসছে, সেটা দুটো কারণ হতে পারে। প্রথমত, আপনি যা বুঝতে পারছেন তার সমস্যাটাই আপনার অনুমান। আপনি স্বপ্ন দেখছেন সে কথা আমি বলছি না, কিন্তু আপনার কাজের চাপ কিংবা বিভিন্ন ধরনের অন্যান্য কারণে আপনার মনের মধ্যে ব্যাপারটা তৈরি হয়ে থাকতে পারে, তাই রাতের বেলা আপনার মনে হচ্ছে। আরও একটা কারণ হতে পারে, আপনার ঘরে রাতের বেলা সত্যি কেউ ঢুকে পড়ছে, তবে আপনার দরজা যখন ভেতর থেকে বন্ধ আছে, তাহলে সে নিশ্চয় অন্য কোনো পথে ঘরের ভেতরে আসছে, আর তার পেছনে নিশ্চয় কোনো একটা কারণ আছে। সেই কারণটা আপনাকে খুঁজে বার করতে হবে। এখন আপনি আমায় বলুন, আপনার বাড়িতে কি দামি কিছু রয়েছে, এমন কিছু যেটা খুব দামি, যার জন্য বাড়িতে চোর পর্যন্ত আসতে পারে? ব্যোমকেশবাবু, এই তেমন যদি কিছু থেকেও থাকে সে ব্যাপারে আমি জানি না। আমার বাবাও আমার মতো এই ব্যবসা করত, আমি বাবার ব্যবসা হাতে নিয়েছি। তবে বাবার একটা শখ ছিল এখানে ওখানে ঘুরে বেড়াবে। বাবা মারা যাওয়ার পরে আমার চেনা কিছু আত্মীয়দের কাছ থেকে জানতে পেরেছিলাম বাবার কাছে একটা সোনার গণেশ ছিল। সেই সোনার গণেশ বাবা কোথায় রেখেছে তা কিন্তু আমি জানি না। সেটা আমি বাবার কাছেও কোনোদিন দেখিনি, এমনকি বাবা তার কথা আমায় কখনো বলেনি, কিন্তু সে কথা আমায় অনেকবার বলেছিল। বাবার ঘর আমি খুঁজে দেখেছি, কিন্তু সেখানে কোথাও কিছু নেই। যদি তেমন কিছু থেকেও থাকে সে ব্যাপারে আমি কিছু জানি না ব্যোমকেশবাবু। এখন আপনি আমার কাছে ঠিক কীরকম সাহায্য চাইছেন বলুন তো? আমার ইচ্ছেটা একটু বেয়ারা ধরনের ব্যোমকেশবাবু। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, হুটহাট এখানে ওখানে বেরিয়ে পড়ার মতো সময় আপনার কাছে নেই, কিন্তু আমি চাই আপনি আমার সাথে একবার আমার বাড়িতে চলুন। সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা দেখে এই সমস্যার কিছু একটা সমাধান আপনিই হয়তো করতে পারবেন। না হলে রীতিমতো ভয়ে আমার দিন কাটাতে হচ্ছে। ঘুমিয়ে পড়লে আমার বিছানার আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, সে যদি কোনো এক সময় আমায় আক্রমণ করে বসে। বউ মেয়ে নিয়ে বাস করি ব্যোমকেশবাবু, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওরা তো পথে বসবে। ব্যোমকেশ চুপ করে কি যেন ভাবতে লাগলো। আমি জীবনমোহনবাবু দুজনেই অধীর আগ্রহে যেন অপেক্ষা করতে লাগলাম। আমি মনে মনে ভেবে চলেছিলাম ব্যাপারটা আসলে কি হচ্ছে। আসলেই ব্যাপারটা বেশ রহস্যময়, এর অতি সাধারণ কোনো সমাধান হতেই পারে না। ব্যোমকেশ বলল,
জীবনমোহনবাবু, আপনার সাথে আমি বেরিয়ে পড়তে পারি, তবে আজ আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। আপনার তো কাজ রয়েছে, আপনি আজই বাড়ি ফিরে যাবেন। আপনার বাড়ির ঠিকানা আমায় দিয়ে যান। আশা করছি সেখানে আপনার সাথে টেলিফোনে যোগাযোগ করার সুযোগ হবে না। আপনার ঠিকানা মতো আমি আপনার বাড়িতে পৌঁছে যাব। তবে এখানে আপনি যার বাড়িতে আছেন তার টেলিফোন নাম্বারটা আমায় দিয়ে যাবেন। জীবনমোহনবাবুর ফ্যাকাশে মুখে যেন সামান্য হাসি ফুটে উঠল। তিনি একটু উত্তেজিত হয়ে বললেন, সত্যি ব্যোমকেশবাবু, আপনি আমার বাড়িতে যাবেন? তাহলে তো আমার আর কোনো চিন্তা থাকে না। আপনি একবার গিয়ে পৌঁছালে আমি যে কতটা চিন্তামুক্ত হব তা আপনি বুঝতে পারছেন না ব্যোমকেশবাবু। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো ব্যোমকেশবাবু। বাড়ি ফিরে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। একবার আপনার বাবার ঘর ভালো করে খুঁজে দেখবেন সেই সোনার গণেশ মূর্তিটা কোথাও পাওয়া যায় নাকি। তাছাড়া ব্যবসাপত্র যখন আপনার বাবা নিজেও করত, তার মানে নিশ্চয়ই তার কাছে খাতাপত্র কিছু রয়েছে। সেই সমস্ততে হিসেবপত্রের পাশাপাশি আর কিছু লেখা আছে কিনা সেগুলো একবার ভালো করে খুঁটিয়ে দেখবেন। আশা রাখি আপনার বাড়িতেই সেই সোনার মূর্তি কোথাও আছে, কিংবা তিনি সেটা কাউকে দিয়ে গিয়েছেন। আমার কেন জানি না মনে হচ্ছে সমস্ত কিছুর সাথে সোনার মূর্তিটার একটা সম্পর্ক রয়েছে। আরেকটা কথা, যখন রাতের বেলা ঘুমোতে যাবেন তখন ঘরের দরজা যেমন বন্ধ করে ঘুমোচ্ছেন তেমনই ঘুমাবেন। তবে ঘরের জানলাগুলো খোলা রাখবেন। আর রাতের বেলা যদি কিছু বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে আপনার স্ত্রীকে ডাকবেন। আমি জানি আপনি হয়তো ভাবছেন চিৎকার চেঁচামেচি করলে আপনার লজ্জার কারণ হতে পারে, সেই কারণে আপনি চিৎকার চেঁচামেচি করে কাউকে ডাকেননি। তবে ব্যাপারটা কিন্তু ঠিক নয়, আপনার বিপদ রয়েছে। জীবনমোহনবাবু ব্যোমকেশের কথায় কেমন যেন একটু থতমত খেলেন প্রথমে, তারপরে বললেন, আপনি আমার কথা যে বিশ্বাস করেছেন সেটাই অনেক। সত্যি বলতে আমার স্ত্রী কিন্তু আমার কথা ভালোভাবে বিশ্বাস করেনি, অথচ আমি মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা বলে আমার লাভ কি হবে বলুন? সমস্যাটা কোথায় বলুন তো জীবনমোহনবাবু? আপনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে, সেটাই আসল সমস্যা। দরজা না খুলে কেউ ভেতরে আসছে, এটা সহজে মেনে নেওয়া যায় না, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটায় অন্য কিছু রয়েছে। জীবনমোহনবাবু কেমন যেন নিশ্চিন্ত হয়েছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে আমাদের নমস্কার করে দরজা পর্যন্ত এগিয়ে গেলেন। তখন ব্যোমকেশ হঠাৎ তাকে পেছন থেকে ডেকে বলে উঠল, আচ্ছা জীবনবাবু, আপনি যখন ঘরের মধ্যে কাউকে দেখতে পান কিংবা বুঝতে পারেন, তার আগে কি আপনি কোনো গন্ধ পান? খুব সামান্য কিছুর একটা গন্ধ, কিংবা মিষ্টি কোনো গন্ধ? আরেকটা কথা, যখন আপনি তাকে দেখতে পান তখন আপনার মনে হয় না যে বিছানা থেকে উঠে গিয়ে তাকে কিছু বলেন কিংবা ধরার চেষ্টা করেন? সেটাই তো বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। আমার কেমন যেন বিছানা থেকে আর উঠতে ইচ্ছা করে না। চোখ অতি কষ্টে খুলে রাখি, কিন্তু গভীর একটা ঘুম যেন আমায় চেপে ধরে। চিৎকার যে করব, গলা থেকে কোনো শব্দ বেরিয়েই আসতে চায় না। আর গন্ধ মনে হয় একটা পাই, কিন্তু ভালোভাবে বুঝতে পারিনি। কিন্তু আপনি কি করে গন্ধের কথাটা বললেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ তার কথার কোনো উত্তর দিল না, তার বদলে একটা অন্য কথা বলে বসল। জানালাটা খোলা রেখে ঘুমাবেন। জানালাটা খোলা রাখলে আমার মনে হয় আপনারই ভালো। আপনি জানালা বন্ধ করে ঘুমান, তাই না? জীবনমোহনবাবু হতবাকের মতো মাথা নেড়ে সম্মতি জানালেন। ব্যোমকেশ আবার বলল, মনে করে জানলা খোলা রেখে ঘুমাবেন। আর ঘরের মধ্যে প্রবেশ করার জন্য অন্য কোনো রাস্তা আছে নাকি সেটা বোঝার চেষ্টা করবেন। আপনার বাড়িটা কি বেশ পুরনো? আপনার ঠাকুরদার আমলে তৈরি? ব্যোমকেশ যা যা বলে চলেছিল তার সব কিছুই যেন মিলে যাচ্ছিল অপ্রত্যাশিতভাবে। জীবনমোহনবাবুর হতবাক হওয়ার পালা শেষ হতেই তিনি বেরিয়ে চলে গেলেন। যাওয়ার আগে আরও একবার ব্যোমকেশকে তার বাড়িতে অবশ্যই যাওয়ার কথা বলে গেলেন। ব্যোমকেশও বলল যে আমরা অবশ্যই তার বাড়িতে যাব। ভদ্রলোক বাইরে বেরিয়ে যেতে আমি চেয়ারটা টেনে নিয়ে ব্যোমকেশের দিকে একটু এগিয়ে গেলাম। তারপরে বললাম, ব্যাপারটা কি হলো বলো তো? সমস্ত কিছু শোনার পরে বউঠা নিজেও একটু অবাক হয়ে বলে উঠলেন, আচ্ছা, তুমি হঠাৎ ও কথা বললে কেন? জানালা খোলা রাখার কথা। জানালা খোলা রাখলে তাতে লাভ কি হবে? ব্যোমকেশ মুখে কিছু না বলে রহস্যময়ভাবে হাসল। আমি বুঝতে পারলাম এখন আর ব্যোমকেশ কিছুই বলতে চাইছে না। সে মনে মনে ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেছে।
অর্থাৎ কেসটায় কিছু একটা আছে যেটা ব্যোমকেশকে বেশ ভাবিয়ে তুলেছে। তার সাথে এটাও বুঝতে পারছিলাম ব্যোমকেশ আর আমায় খুব শিগগিরই গিয়ে পৌঁছতে হবে জীবনমোহন বাবুর বাড়ি সোনারপুরে। তারপর এই অদ্ভুত রহস্যের একটা সমাধান করার চেষ্টা করতে হবে। কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপারের সমাধান হয় বা কী করে? যদি ব্যোমকেশের কথা মতো সেই ঘরে প্রবেশের কোনো একটা রাস্তা থাকে, সেটা তো জীবনমোহনবাবু নিজেও জানবেন, বাইরের কেউ সেটা জানবে কি করে? হঠাৎ করে আমার মাথায় একটা অদ্ভুত সম্ভাবনা দেখা দিল, আর সেটা দেখা দেওয়ার সাথে সাথেই আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, আমার মনে হয়। তুমি যা ভেবেছো সেটা আমিও ভেবেছি, কিন্তু সব থেকে বেশি যেটা এখানে প্রয়োজনীয় সেটা হলো মোটিভ। অজিত, মোটিভ। তুমি যাকে দোষী বলে মনে করছো তার কাছে কিন্তু কোনো মোটিভ নেই। সে যদি ওই সোনার মূর্তি উদ্ধার করতে পারে তাহলে কিন্তু সেটাও বাড়িতেই থাকবে, তার বাইরে তো কোথাও যাওয়ার কথা নয়। আর শুধু শুধু জীবনমোহনবাবুকে ভয় দেখিয়ে তার তো কোনো লাভ নেই। তাহলে তুমি ভুল ভাবছো অজিত। আমি অবাক হলাম না, কারণ ব্যোমকেশ যে আমার মতোই অনুমান মাঝে মাঝে করতে পারে সেটা আমিও জানি। আর আমার যেটা মনে এসেছে সেটা নিশ্চয়ই ব্যোমকেশ একটু আগেই ভেবে ফেলেছে, তাই আমি আর কিছু বললাম না। জীবনমোহনবাবু এখানে যে ভদ্রলোকের বাড়িতে ছিলেন তার সাথে একবার কথা বলা দরকার। তার কাছ থেকে বেশ কয়েকটা ব্যাপারে খোঁজখবর নিতে হবে। তবে আজ আর সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আজ বিকেলের দিকে জীবনমোহনবাবু বাড়ি ফিরে যাবেন বলছেন, তাই আজ থাক, কাল সকালে আমরা সেই ভদ্রলোকের কাছে যাব না হয়। তারপর যদি মনে হয় তাহলে আমাদের সোনারপুর যেতেই হবে। তবে আমার মন বলছে অজিত, আমাদের সেখানে যেতেই হবে। সত্যি বলতে আমার মনও কিন্তু ঠিক একই রকম কথাই বলছিল। বারবার মনে হচ্ছিল আমাদের সেখানে গিয়ে পড়তে হবে। তবে আরও একটা ব্যাপার মনে হচ্ছিল, সেটা হলো এই কেসে যেন এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে। সব কিছু এখনও আমরা যেমন জানতে পারিনি, ঠিক তেমনই এরপরেও আরও কিছু ঘটা বাকি আছে। বারবার মনে হচ্ছিল জীবনমোহনবাবুর কোনো বিপদ ঘটে যাবে না তো। একটু পরেই ব্যোমকেশ কোথায় যেন একটা বেরিয়ে পড়ল। কেস হাতে আসার সাথে সাথেই তার মাঝে এমন একটা বেরিয়ে পড়াটা আমার ঠিক ভালো লাগে না। আমিও তখন নিজের মতো নিজের কাছে মন দিলাম। দুপুরবেলা যখন খেতে বসলাম তখনও ব্যোমকেশ ফিরে আসেনি। বউঠানা রাগে গজগজ করতে করতে বলে চলল, একবার বেরিয়ে পড়লেই হলো, বাড়িতে ফেরার কথা আর মনেই থাকে না। দুপুর হয়ে গেল, এখনো স্নান নেই, খাওয়া নেই, কোথায় গিয়ে কি করছে কে জানে। আমি একটু আমতা আমতা করে বললাম, নতুন যে কেসটা হাতে এসেছে সেই কেসের ব্যাপারেই বোধহয়। আমার কথা শেষ হওয়ার আগেই যেন ঘরের মধ্যে একটা বাজ পড়ল। বউঠান বলে উঠল, তাই তো, ওনার যখন ইচ্ছে হবে বেরিয়ে পড়বে, আর আমি রান্না বান্না করে এভাবে বসে থাকবো। স্নান খাওয়াটা তো অন্তত সময় মতো করতে পারে। বাকি তো আর আমি কিছুই কখনো বলি না। তুমি তো ওর প্রতি একটু নজর রাখতে পারো। আমার মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল, আমি নজর রাখবো ব্যোমকেশের উপর, সেটা আবার হয় নাকি? ও কখন যে কোথা থেকে কি করে বসবে তার টিকিটিও আমি ছুঁতে পারবো না। আর আমায় তুমি বলছো ব্যোমকেশের উপর নজর রাখতে। মনে মনে এই সমস্ত কিছু বললেও মুখে বললাম, আচ্ছা আচ্ছা বউঠান, রাগ করো না, ব্যোমকেশ ফিরুক, আমি আমি ব্যোমকেশের সাথে কথা বলছি। কিন্তু ফিরে এলো একদম সন্ধ্যের দিকে। তারপর কোনো রকমের স্নান সেরে তার বসার ঘরে বসে অভ্যেস মতো সকালের খবরের কাগজের পাতাটা উল্টাতে উল্টাতে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। ঠিক সেই সময় আমি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বললাম, বউঠান কিন্তু দুপুরে আজ খুব রেগেছিল, তো তুমি এত দেরি করলে কেন? কোথায় গিয়েছিলে? একটা ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলাম, সে কাজটাতেই অনেকটা দেরি হয়ে গেল। তবে সেটা করতে গেলাম বলেই আরেকটা নতুন কথা কিন্তু জানা গেল। কি কথা? জীবনমোহনবাবুর বেশ কয়েক ঘরা আত্মীয় এই কলকাতা শহরেই রয়েছে। তাছাড়া তার অনেক আত্মীয় রয়েছে একটু গ্রামের দিকে, তবে তাদের সবার সাথেই জীবনমোহনবাবুর বেশ ভালো যোগাযোগ আছে। এমনকি তারা মাঝে মাঝেই জীবনমোহনবাবুর বাড়িতেও আসেন। কিন্তু এই খবরটা আমাদের এই কেসে ঠিক কীভাবে সাহায্য করতে পারবে সেটা তো আমি বুঝতে পারছি না। জীবনমোহনবাবুর বাড়িতে যে ওই সোনার গণেশ মূর্তিটা আছে সেটা কিন্তু অনেকেই জানে, অথচ জীবনমোহনবাবু নিজে সে সম্পর্কে এতটা উদাসীন কেন সেটাই বুঝতে পারছে না। তার বাবা মারা গেছে আজ থেকে প্রায় 7 বছর আগে। এতদিন পর্যন্ত তিনি সোনার মূর্তিটা খোঁজার কোনো চেষ্টা করেননি। তিনি বলেছিলেন তিনি শুধু তার বাবার ঘরটাই খুঁজে দেখেছেন। তার বাড়িতে নিশ্চয়ই আরও অনেক জায়গা আছে, সেখানে কি তিনি খুঁজে দেখেননি, নাকি তিনি আমাদের কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে গেলেন? কোনো কারণে হয়তো তিনি ব্যাপারটা ঠিক মনে করতে পারছিলেন না। তুমি তো দেখতেই পাচ্ছিলে ভদ্রলোক কেমন চিন্তিত হয়ে রয়েছেন। ব্যোমকেশের মুখে কিন্তু চিন্তার ভাঁজ পড়ল।
সে মুখের সামনে হাত জড়ো করে যেন নিজের মনেই বলে উঠল, জীবনমোহনবাবু সমস্ত ব্যাপারে একটু বেশি উদাসীন। তার ঘরে রাতের বেলা কেউ ঢুকে পড়ছে, অথচ সেই ব্যাপারটা তিনি রাতের বেলা তার বাড়ির কাউকে জানাচ্ছেন না। পরদিন সকালে তিনি তাদের জানাচ্ছেন, অথচ ততক্ষণে ঘরে যে কে ঢুকেছিল তার কোনো প্রমাণ থাকছে না। তিনি একজন ব্যবসায়ী মানুষ, তার টাকা খুব একটা কম নয়। তিনি তার সমস্যা নিয়ে কাছাকাছি পুলিশের কাছে যাচ্ছেন না, অথচ তিনি এত দূরে আমার কাছে এলেন। আরও একটা ব্যাপার আমার মনে খটকা দিচ্ছে, তবে সেই ব্যাপারটা এখন বলা ঠিক হবে না, আরও কিছু না জানা পর্যন্ত। এ বিষয়ে কিছু বলতে চাইছি না। আচ্ছা, কাল সকালে আমরা একবার রাধামোহনবাবুর বাড়িতে যাব। এই রাধামোহনবাবু আবার কে? কাল সকালে যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে আমার সাথে বেরিয়ে পড়ো, তাহলেই জানতে পারবে রাধামোহনবাবু আসলে কে। পরদিন সকালে সত্যিই আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম রাধামোহনবাবুর বাড়ির উদ্দেশ্যে। তবে সেখানে পৌঁছানোর আগে পর্যন্ত ব্যোমকেশ কিন্তু একবারও মুখ খোলেনি। অথচ আমি রাস্তায় একবার তাকে জিজ্ঞেস করেছিলাম, গোটা কেসটাই কিন্তু কেমন যেন এলোমেলো। এই জীবনমোহনবাবুর অনেক কিছুই রহস্যময় বলে মনে হচ্ছে। তার ঘরে কেউ ঢুকছে কেন আর কোথা থেকে সেটাও জানা নেই। তার স্ত্রীর ব্যাপারটা সম্পর্কে একটু বেশি উদাসীন। তিনি যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে তো ভয়ের কারণ রয়েছে, অথচ তার স্ত্রীর ব্যাপারটা তেমন আমল দিচ্ছেন না কেন? আরও একটা ব্যাপার, কিন্তু সেটা এখন মনে পড়ছে না। খানিকক্ষণ আগে পর্যন্ত ব্যাপারটা নিয়ে আমি ভেবে চলেছিলাম। ব্যোমকেশ আমার কথার উত্তর না দিয়ে আমাদের ভাড়ার গাড়ি থেকে সামনের দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, দেখো দেখো, ওই বাড়িটার প্রাচীরের গায়ে যে আম বাগান রয়েছে সেখানে বেশ আম হয়েছে। কেমন আমের মিষ্টি গন্ধে 4-5টা মম করছে, দেখতে পেয়েছো? ব্যোমকেশ যে এমন একটা সময়ও আম নিয়ে কেন পড়লো সেটা আমি বুঝতে পারলাম না। তবে তার কথায় সেদিকে তাকাতেই দেখতে পেলাম সত্যি গাছ ভরে প্রায় আম হয়েছে। বেশ কিছু আম পেকেও গেছে, তার একটা গন্ধ এতদূর পর্যন্ত এগিয়ে এসছে। আমরা গাড়িতে করে যখন গিয়ে পৌঁছলাম রাধামোহনবাবুর বাড়িতে, তখন তিনি একরকম বাড়ির বাইরে দাঁড়িয়ে আমাদের জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন। আমরা যেতেই তিনি এগিয়ে এসে বললেন, আরে আরে ব্যোমকেশ বাবু, আসুন আসুন, এই আপনার জন্যই অপেক্ষা করছি। আপনার বাড়িটা চিনতে সামান্য অসুবিধা হতো বটে, তবে জীবনমোহনবাবু ঠিকানা দিয়ে এসেছিলেন, তাই খুব একটা সমস্যা হলো না। চলুন তাহলে ভেতরে বসে না হয় কথা বলা যাক। হ্যাঁ হ্যাঁ, ভেতরেই আসুন, কোনো সমস্যা নেই। আমারই বলা উচিত ছিল প্রথমে, কিছু মনে করবেন না। হ্যাঁ, বলেই রাধামোহনবাবু সামান্য হাসলেন। কিছু কিছু মানুষ আছে যাদের হাসিটা দেখতে বড্ড ভালো লাগে। রাধামোহনবাবু তেমনই একটা মানুষ, যেন মনে হয় এমন হাসি দেখলে সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে সরে যায়। তার চেহারাটা সামান্য গোলগাল, মাথার লম্বা চুল প্রায় কাঁধ পর্যন্ত এসে পড়েছে, ফর্সা মুখ, সুন্দর মুখশ্রী, আর সেই মুখে একটা হাসি যেন সব সময় লেগেই আছে। তিনি হাত দেখিয়ে আমাদের গেট খুলে ভেতরে নিয়ে গেলেন। তারপর আমরা যখন তার সাথে এসে তার বাড়ির একটা ঘরে বসলাম, তখন তিনি বলে উঠলেন, ব্যোমকেশ বাবু, আমি যে আপনার কত বড় ভক্ত আপনি তা জানেন না। আর এই অজিত বাবুর লেখা পড়েই কিন্তু প্রথম আপনার কথা জানতে পেরেছিলাম। তারপর আপনি যখন এই কাছেই একটা হিরে চুরি তদন্ত করলেন না, মনে আছে? সেই একটা সোনার দোকান থেকে হিরে চুরি হয়েছিল। তারপর সেই একটু একটু বসুন, হ্যাঁ, আপনারা একটু বসুন, আমি চাটা নিয়ে আসি। আসলে আপনাদের জন্য চা করেই রেখেছিলাম, সামান্য একটু গরম করতে হবে এই চা, কিছু মনে করবেন না। হ্যাঁ, একা মানুষ তো, ওই আর কি। রাধামোহনবাবুর পাশের ঘরে বোধহয় রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি বললাম, ভদ্রলোক পুরো অদ্ভুত, তাই না? তার মুখে কেমন একটা হাসি সবসময় লেগেই আছে। শুধু রাধামোহনবাবু নয়, জীবনমোহনবাবু বড়ই অদ্ভুত। প্রথম দিন আমাদের বাড়ি এসেছিলেন, তাই আমরা ঠিকভাবে বুঝতে পারিনি। তার সম্পর্কে যা যা খোঁজখবর জোগাড় করা হয়েছে তাতে আমার তেমনটাই মনে হচ্ছে। হয়তো খোঁজ নিলে দেখা যাবে জীবনমোহনবাবুর বাবাও একটু অন্য ধরনের মানুষ। আর যে রাধামোহনবাবুকে দেখছো, এই রাধামোহনবাবু আসলে জীবনমোহনবাবুর কাকার ছেলে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ব্যোমকেশ কি ভাবছে সেটা কিন্তু আর খুলে বলল না। রাধামোহনবাবু একটু পরেই চা নিয়ে এসে আমাদের সামনে রাখলেন। তারপর নিজেও একটা চার কাপ তুলে নিয়ে বললেন, বলুন ব্যোমকেশ বাবু, আপনি আমার কাছে ঠিক কি জানতে চান? আর দাদা আপনার কাছে গিয়ে ঠিক কি কি বলেছে বলুন তো।
জীবনমোহনবাবু আমাদের কাছে এসে ঠিক যা যা বলেছিলেন সেটাই সংক্ষেপে ব্যোমকেশ রাধামোহনবাবুকে শোনালো। তারপরে তিনি বললেন, দাদার ওই এক সমস্যা, বুঝলেন ব্যোমকেশবাবু, এই মাঝে মাঝে অনেক কিছু সে ভুলে যায় কিংবা এমন কিছু বলে বসে যেটা আসলে হয়নি। দাদা কিন্তু মিথ্যে কথা বলে না। আসলে আমার কাকারও এমন একটা রোগ ছিল, সে রোগের নাম কি তা তো আমি জানি না, তবে এখন শহরে থাকি, বিভিন্ন লোকজনের সাথে মেলামেশা, আর তা থেকে জানতে পেরেছি আসলে এমন একটা রোগ নাকি আছে। তা সেসব কথা থাক, দাদা আপনাদের যা বলেছে তার সব কিছুই কিন্তু সত্যি। অন্তত দাদা আমাকেও সেই কথাগুলোই বলেছে। দাদার সাথে যে আমি তার বাড়িতে গিয়ে ব্যাপারটা দেখব তারও উপায় নেই। আমি একটা কারখানায় ওই সুপারভাইজারের কাজ করি ব্যোমকেশবাবু, ছুটি একদমই নেই। সপ্তাহে একটা দিন ছুটি থাকে, তাও এমনই একটা কাজ, বুঝতেই পারছেন। ছুটির দিনেই অর্ধেক সময় ওই হিসেবপত্র দেখাশোনা এইসব করতে করতেই চলে যায়। আমার পক্ষে দাদার বাড়িতে গিয়ে দেখাটা সম্ভব হচ্ছে না। তাই দাদা যখন আমার কাছে এসেছিল আগেরবার, তখনই আমি দাদাকে আপনার কথা বলেছিলাম। তখন তার কাজের চাপ ছিল, তাই আর আপনার কাছে যেতে পারিনি। এবার তাই সে আপনার সাথে দেখা করার জন্যই এখানে এসেছিল। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আপনার দাদা মানে জীবনমোহনবাবু অত রাতে আপনার বাড়িতে এলেন কেন? এই কথায় রাধামোহনবাবু কেমন যেন একটু অবাক হলেন। তারপরে বললেন, সে কি, দাদা তো রাতে আমার বাড়িতে আসেনি। দাদা তো আমার বাড়িতে এসেছিল পরশুদিন বিকেলে। সে বলেছিল তার এদিকে কোথায় একটা কাজ রয়েছে, তা বিকেলের দিকে বেরিয়ে সেই কাজটা মিটিয়ে তারপর সে আবার আমার কাছে এসেছে। অত রাতে তো আর আপনার বাড়িতে পাঠাতে পারি না, তাই পরদিন সকালে পাঠালাম। তাকে আবার বিকেলে বেরিয়ে পড়তে হবে, বুঝতেই পারছেন ব্যবসায়ী মানুষ, সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার অভ্যেস রয়েছে, তাই সকালে উঠে এসে চলে গেছে। আপনার দাদা ব্যবসায়ী মানুষ, হতেই পারে তার সকালে ওঠার অভ্যাস আছে, কিন্তু তার চোখের তলায় কালি পড়েছে, বোঝা যায় তার ঘুম ভালোভাবে হচ্ছে না। অথচ যে মানুষটা বাড়িতে ঘুমোতে পারছে না ভালোভাবে, সে মানুষটা আপনার এখানে ঘুমানোর সুযোগ পেল, অথচ তারপরেও সকাল সকাল উঠে পড়লো কেন? শুধুমাত্র কি একটা ভয়, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? ব্যোমকেশের কথা শেষ হলো বটে, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল ব্যোমকেশ আরও কিছু একটা বলতে চাইছে, কিন্তু সেটা না বলেই ব্যোমকেশ চুপ করল। রাধামোহনবাবু বলে উঠলেন, না ব্যোমকেশবাবু, সে ব্যাপারে তো আমি কিছুই বলতে পারবো না। দাদা খালি বিকেলে আমার বাড়িতে এসে কিছুক্ষণ ছিলেন, তারপর কোনো একটা কাজে বেরিয়ে পড়েছিলেন, রাতের দিকে ফিরলেন, সকালে আপনার বাড়ি হয়ে এখানে এসে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লেন। আসলে কাজ থেকে তো আমি ফিরে আসি বিকেল বিকেল, সন্ধে রাত বাড়িতেই থাকে, তারপর সকালে বেরিয়ে পড়ি। দাদা যেদিন আপনার কাছে গিয়েছিলেন সেদিনের সকালটা আমার ছুটি ছিল, কারখানায় কি একটা উৎসব হয়েছিল, তবে সেটা দুপুরের দিকে। আর আজ আমার ছুটি রয়েছে, তাই আপনাদের সাথে আজ আসতে বললাম। রাধামোহনবাবু তার কথা শেষ করলেন। এদিকে আমার চা খাওয়াও প্রায় হয়ে গেছে। চা খাওয়া কিন্তু তখনও বাকি রয়েছে, কারণ ব্যোমকেশ কি যেন একটা ভেবে চলেছে। রাধামোহনবাবু সেটা দেখে ব্যোমকেশের দিকে তাকিয়ে সামান্য হেসে বলে উঠলেন, কি ব্যাপার ব্যোমকেশবাবু, এত কি চিন্তা করছেন? আচ্ছা, আপনার দাদার বাড়িতে যে সোনার গণেশ মূর্তিটা রয়েছে কিংবা থাকতে পারে বলে অনুমান করা যায়, সেটা সম্পর্কে আপনি ঠিক কতটা জানেন? ওই বাড়িতেই মূর্তিটা থাকতো। সত্যি বলতে ছোটবেলাটা তো আমার ওখানেই কেটেছে। তারপর বাবা মারা যাওয়ার পরে আমি নিজেও কাকার কাছেই মানুষ হয়েছি। সত্যি বলতে গেলে দাদা আর আমার মধ্যে বয়সের পার্থক্য ছাড়া আর খুব একটা বেশি ফারাক কিছুই নেই। দাদাকে অনেকটা আমার মতোই দেখতে। আমার বাবা এবং কাকা মানে দাদার বাবাকেও দেখতে অনেকটা একই রকমই ছিল। তারপর আমি কাজের জন্য শহরে চলে আসি, ততদিনে কাকা মারা গেছে, দাদা নতুন বিয়ে করেছে, সেখানে গিয়ে পড়তে আর ইচ্ছে হলো না। আমার কারখানার কাজটা হয়ে যাওয়ায় সেখান থেকেই আমার সব কিছু হয়ে যায়। ব্যোমকেশবাবু, শুধু শুধু দাদার কাছে গিয়ে পড়বো কেন? আর
সম্পত্তির কথা যদি বলি, তাহলে বাড়ির অর্ধেক সম্পত্তি দিতে দাদার কিন্তু কখনোই আপত্তি নেই। দাদা নিজেও আমায় সে কথা বলেছে। তবে আমিও সব চাই না। একা মানুষ, বিয়েটা করিনি, বিয়ে করার ইচ্ছেও নেই সেভাবে। গোটা জীবন এইভাবেই কেটে যাবে। তবে সোনার গণেশ মূর্তিটা অনেক ছোটবেলায় আমি মনে হয় একবার দেখেছিলাম। আমার বাবা যখন মারা যায় তখন ওই গণেশ মূর্তিটা বাবা কাকাকে দিয়ে গিয়েছিল, মানে দাদার বাবাকে। আসলে গণেশ মূর্তিটা কাকা নিজের বলে দাবি করলেও আসলে সেটা কিন্তু আমার বাবা এবং কাকার দুজনেরই যৌথ সম্পত্তি। অন্তত আমার সেটাই মনে হয়। এসব ব্যাপার নিয়ে বেশি ঘাটানোর কখনোই প্রয়োজন হয়নি। শুনতে শুনতে ব্যোমকেশের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠতে লাগলো। রাধামোহন বাবুর কথা শেষ হতে ব্যোমকেশ চায়ের কাপটা তুলে নিয়ে বাকি চাটা শেষ করে কাপটা নিচে রেখে বলে উঠল, এবার হবে রাধামোহন বাবু। আমার মনে হয় আপনাদের সেই সোনার মূর্তির পেছনে আরও কেউ পড়েছে। কেউ একজন ওই সোনার মূর্তিটার কথা জানতে পেরেছে, কিন্তু সেটা ঠিক কোথায় আছে সে ব্যাপারে বোধহয় এখনো কোনো কিছুই জানতে পারেনি। আর সে যেই হোক না কেন, ওই বাড়ির ব্যাপারে সে খুব ভালোভাবেই জানে। ব্যোমকেশের কথায় শুধু রাধামোহন বাবুই নয়, আমিও কেমন যেন অবাক হলাম। ব্যোমকেশ এত জোর দিয়ে এমন একটা কথা বলছে কি করে সেটা বুঝলাম না। রাধামোহন বাবু অবাক হলেও তার মুখের হাসিটা কিন্তু আবার ফিরে এলো। সেভাবেই তিনি বললেন, দেখুন ব্যোমকেশ বাবু, সেটা যদি হয় তাহলে অবশ্যই দাদার একটু সাবধান থাকা দরকার। কারণ সোনার মূর্তি যাই যাক, কিন্তু প্রাণটা গেলে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু আমার মনে হয় না দাদা জানে মূর্তিটা কোথায় আছে। দাদা জানলে সে কথা সে নিশ্চয়ই আমায় বলতো। আর অন্য কেউই বা জানবে কি করে? সেটাই তো রাধামোহন বাবু, আমার কেন জানি না সন্দেহটা প্রবল হচ্ছে। তার আরও একটা কারণ, তবে সেটা এখন বলবো না, সেটা বলার সময় এখনো হয়নি। আচ্ছা, এর মধ্যে যদি আপনি আপনার দাদার কাছে কোনো রকম খবর পান কিংবা কোনো কিছু মনে পড়ে তার ব্যাপারে, তাহলে আমায় জানাবেন। আমার টেলিফোন নাম্বার আপনার কাছে রয়েছে। আপনার দাদার সাথে যোগাযোগ করা সম্ভব নয়, একেবারে সোনারপুর গিয়ে পৌঁছাতে হবে, না হলে একটাই ভরসা, চিঠি। তবে সেখানে যাওয়ার আগে আমি দু একটা কাজ সেরে ফেলতে চাইছি। আশা করছি দিন দুয়েক পরে আমরা সোনারপুরে যাব। আপনি কি আমাদের সাথে যাবেন? যদি তেমন হয় তাহলে নিশ্চয়ই যেতে তো হবেই ব্যোমকেশ বাবু। তবে চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে থাকব। বাড়ি ফেরার পথে ব্যোমকেশ একটাও কথা বলল না। বাড়ি ফিরে নিজের ঘরে চেয়ারে বসে বলল, অজিত, ব্যাগপত্র গুছিয়ে রাখো আর যা কাজ রয়েছে কালকের মধ্যে সেরে ফেলো। আশা করছি পরশু দিনই আমাদের সোনারপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। তবে একটা চিন্তা, এই দুদিনের মধ্যে জীবনমোহন বাবুর কোনো বিপদ না ঘটে যায়, তাহলে কেসটা সম্পূর্ণ হাতছাড়া হয়ে যাবে। কেসের ব্যাপারে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না তখন আর, বোধ হয়। আচ্ছা, তুমি যে রাধামোহন বাবুর বাড়িতে বললে তোমার মনে হচ্ছে অন্য কেউ ওই সোনার মূর্তির ব্যাপারে জানে, সে ব্যাপারে তুমি এতটা নিশ্চিত হলে কি করে? ও কিছু একটা বলতে যাবে তার আগেই হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল। ও উঠে গিয়ে টেলিফোনে কথা বলতে লাগলো। বুঝতে পারলাম অপর প্রান্তে কেউ এমন একটা খবর দিয়েছে যেটা শুনে ব্যোমকেশ উত্তেজিত হয়ে পড়েছে। তাই আমি চেয়ারে সোজা হয়ে বসলাম। ব্যোমকেশ রিসিভার নামিয়ে সামনের চেয়ারে এসে বসে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, অজিত, আর অপেক্ষা করা যাবে না। আজই আমাদের সোনারপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। কিন্তু কেন, আবার কি হলো? ব্যোমকেশ তার চেয়ারে হেলান দিয়ে মাথাটা পেছনের দিকে ঝুঁকিয়ে শান্ত গলায় বলল, জীবনমোহন বাবু কাল রাতে খুন হয়েছে, আর তার ঘরের আলমারিটা ভাঙা রয়েছে। এতটা পর্যন্তই ব্যোমকেশ বলেছিল, তারপরে আর কিছুই বলেনি। বাকিটা পরে জানতে পেরেছিলাম। তবে তখনই আমরা উঠে পড়েছিলাম সোনারপুর যাওয়ার জন্য তৈরি হতে। কিন্তু এরপরেও যে আরও কী কী অপেক্ষা করছিল আমাদের জন্য, তখন আমরা সেটা জানতাম না। রাধামোহন বাবুর সাথে টেলিফোনে কথা হয়ে গিয়েছিল। তিনি কারখানায় কথা বলে কয়েকদিনের জন্য ছুটি চেয়ে নিয়েছিলেন। তারপর আমরা তিনজন সেদিন বিকেলে গিয়ে পৌঁছালাম শিয়ালদহ স্টেশন, আর সেখান থেকে যাত্রা সোনারপুরে। জীবনমোহন বাবুর খুনের খবরটা পেয়ে আমরা সোনারপুরে এসে পৌঁছেছি। কাল সত্যি বলতে আমরা যখন এসে পৌঁছেছি তখন মৃতদেহ পুলিশ তুলে নিয়ে গেছে। তাই গোটা ব্যাপারটা বুঝতে আমাদের অসুবিধে হয়েছিল বটে,
তবে বোমকেশ সময় নষ্ট না করে তখনই কাছের থানায় পৌঁছে যায়। সেখানে কথাবার্তা বলে মৃতদেহ দেখার একটা সুযোগ পাওয়া যায়। আমরা যথারীতি মৃতদেহ দেখতে দেখতে বুঝতে পারি আসলে খুন হয়েছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। মাথার পেছনের দিকে ক্ষত আর রক্ত জমে রয়েছে। যে পুলিশ ইন্সপেক্টর এই কেসের তত্ত্বাবধানে ছিলেন তার সাথে কথাবার্তা বলে ব্যোমকেশ যখন তার পরিচয় দিল তখন ভদ্রলোক ব্যোমকেশকে চিনতে পারলেন। আসলে ব্যোমকেশ যে শুধু শহরেই কেস সমাধান করেছে তা নয়, তাকে মাঝে মাঝে এদিক ওদিকেও যেতে হয়। তাছাড়া পুলিশের বেশ কিছু কেস সমাধান করার জন্য ব্যোমকেশকে পুলিশরা অনেকেই চেনে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন ছাড়া আর কোথাও কিন্তু কোনো রকম ধস্তাধস্তি কিংবা অন্য কোনো চিহ্ন ছিল না। তার মানে মনে করা যায় যে শুধুমাত্র ওই একটা আঘাতেই জীবনমোহনবাবু মারা গেছেন। মোটামুটি কথা বলে এবং মৃতদেহ দেখার পরে আমরা কিন্তু সোজা ফিরে গেলাম জীবনমোহনবাবুর বাড়িতে। আমরা অর্থাৎ আমি, ব্যোমকেশ আর রাধামোহনবাবু। ফেরার পথে রাধামোহনবাবু একটু আফসোসের সুরে বললেন, এমন একটা ব্যাপার যে ঘটে যাবে সেটা ভাবতে পারিনি আমিও ভেবেছিলাম দাদার মনের ভুল না হলে অন্য কোনো একটা সমস্যা হচ্ছে, কিন্তু তাই বলে যে এভাবে, না না না। রাধামোহনবাবুর মুখের সেই স্বভাবসিদ্ধ হাসিটা কিন্তু এখন আর নেই। তবুও তার মুখে চিন্তার ছাপ কিংবা অন্য কোনো কিছুই প্রভাব ফেলতে পারেনি। ব্যোমকেশ মৃতদেহ দেখার পর থেকেই সামান্য গম্ভীর হয়েছিল। পুলিশ ইন্সপেক্টরের সাথেও কিসব যেন কথাবার্তা বেশ কিছুক্ষণ বলছিল। এখন সে চুপ করে রইল। কিন্তু রাধামোহনবাবু আবার বললেন, আপনার কি মনে হয় বলুন তো ব্যোমকেশবাবু? আর আপনাকে ফোনটা করলো কে? আর পুলিশ যা বলছে তাতে তো দরজা ভেঙে ঘরে ঢুকতে হয়েছিল। সেক্ষেত্রে কেউ বাইরে থেকে ঘরে ঢুকে খুনটা করবে কি করে? একটা না একটা জায়গা তো রয়েছেই রাধামোহনবাবু, আমরা সেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তার মানে তো এটা নয় যে সেটা নেই। আমাদের বাড়িটা ভালো করে খুঁজে দেখতে হবে। আঘাতটা কিন্তু মাথার পেছনের দিকে করা হয়েছে। অর্থাৎ মনে করো জীবনমোহনবাবু বিছানা থেকে উঠে কোনো একটা দিকে এগিয়ে গিয়েছিলেন আর ঠিক তখনই মাথায় আঘাত করা হয়েছে। কেননা বিছানার মধ্যে যদি তিনি শুয়ে থাকতেন তাহলে আঘাতটা পড়তো তার ঠিক কপালের কাছে। ব্যোমকেশ কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না, মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমরা তখন থানা থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। থানাটা বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, আসলে এদিকটা মফস্বল বলা যেতে পারে। একদিকে যেমন দিগন্ত ধানের জমি রয়েছে, গ্রামের ছোঁয়া সেই আগের মতো থেকেই গেছে। অন্যদিকে তেমন স্টেশন সংলগ্ন বেশ কিছু জায়গা আস্তে আস্তে উন্নত হতে শুরু করেছে। থানা থেকে জীবনমোহনবাবুর বাড়ি হাঁটা পথে 8 ঘন্টা মতো। আমরা ইচ্ছে করেই আর গাড়ি নিলাম না। হাঁটতে হাঁটতে যখন বাড়ির কাছাকাছি এসে পড়েছি তখন রাধামোহনবাবু আবার বললেন, আচ্ছা ব্যোমকেশবাবু, যদিও দাদার ঘরে কেউ এসে থাকে আর মৃতদেহ যখন দেখা গেছে তখন তো সেটা নিশ্চিত, তাহলে সে কাল রাতে খুনটা করতে গেল কেন? এতদিন কিছুই করলো না, অথচ কাল রাতেই কেন? আমি ভেবেছিলাম ব্যোমকেশ সে কথার উত্তর দেবে না, কিন্তু এবারে ও বলল, একটা সহজ মোটিভ রয়েছে রাধামোহনবাবু। কালই কিন্তু জীবনমোহনবাবু আমার কাছে গিয়েছিলেন, তারপর সেখান থেকে বাড়িতে ফিরে এসেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে এমন কিছু একটা পরিবর্তন হয়েছিল যেটা অপরাধী জানতে পেরে গেছে। তোমার কাছে কেসটা নিয়ে এসেছিল তার জন্য নাকি? হতেও পারে, আবার এমনটাও হতে পারে যে আমার কাছে যাওয়া ছাড়া জীবনমোহনবাবু এই দুদিনে ঠিক কি কি করেছেন তার মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে। কিন্তু দাদা এই কদিনে ঠিক কি কি করেছে সেটা তো আমি নিজেও ঠিকঠাকভাবে জানি না, শুধু আপনার সাথে দেখা করতে যাওয়া ছাড়া। ব্যাপারটা জানা তো খুব একটা সহজ হবে না। আর খনি ঘরের ভেতর ঢুকলো কোথা থেকে সেটাও তো খুঁজে বার করতে হবে। ওই বাড়ির এমন কোন একটা জায়গা রয়েছে যেটা জীবনবাবু ও তার স্ত্রী নিজেও জানেন না। তার মানে ব্যাপারটার পেছনে কোনো রহস্য আছে। এই সমস্ত কিছুর মধ্যে তোমরা কিন্তু আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছ রাধামোহনবাবু। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আসল কথাটা। জীবনমোহনবাবুর ঘরের আলমারি কিন্তু ভাঙা ছিল, অর্থাৎ ওই আলমারির ভিতর থেকে কিছু একটা অন্তত বাইরে গেলেও যেতে পারে। সেটা কি? সোনার গণেশ? না অজিত, নেই। সেই সোনার মূর্তি কোথায় আছে সেটাই তো জীবনমোহনবাবু জানেন না। তাহলে এটা আলমারিতে আসবে কি করে? তাহলে এবার মানে কি করবেন ভাবছেন? একবার কি বাড়িতে গিয়ে সবকিছু খুঁজে দেখা দরকার নাকি? অবশ্যই। এখন বাড়িতে গিয়ে আপনার দাদার ঘরটা ভালোভাবে দেখতে হবে। তাছাড়া তার স্ত্রীর সাথে কথাবার্তা বলতে হবে। ঠিক কি চুরি যেতে পারে সেটা না হলে খুঁজে বার করা যাবে না
আর একটা কথা বলবো, আচ্ছা এই জীবনমোহনবাবু যখন আপনার কাছে গিয়েছিল তখন তো নিজের সমস্যার কথা সব খুলে বলেছিলেন, কিন্তু কখনো তিনি এমন কোনো কথা বলেছিলেন যেটা আপনার খুব একটা সহজ বলে মনে হয়নি? যদিও আপনি নিজেই বলেছেন আপনার দাদা একটু খামখেয়ালি ধরনের, অনেক কিছুই ভুলে যান মাঝে মাঝে, তবুও এমন কিছু একটা যেটা অতি স্বাভাবিক নয়? রাধামোহনবাবু কেমন যেন চিন্তা করতে লাগলেন। আমরা বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছি। রাধামোহনবাবুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ব্যোমকেশ। তারপর যখন বুঝতে পারলো তিনি কিছুই মনে করতে পারছেন না, তখন আমরা হাঁটতে শুরু করেছি। একটু পরেই পেছন থেকে রাধামোহনবাবু বললেন, তেমন তো কিছু মনে পড়ছে না ব্যোমকেশবাবু, তবে তবে একটা কথা মনে পড়ছে। দাদা বেশ কিছু টাকা কারো কাছে দিয়েছিল। তিনি কাকে দিয়েছিলেন সে কথাটা আমায় ঠিকঠাকভাবে বলেনি, তবে এটা ছাড়া তো আর অন্য কিছু আমার মনে পড়ছে না। আমাদের কথাবার্তা ওই পর্যন্তই হলো। ততক্ষণে আমরা জীবনমোহনবাবুর বাড়িতে চলে এসেছি। জীবনমোহনবাবুর বাড়িতে তার স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছে, সে কথা আমরা আগে থেকেই জানতাম। এখন তার বাড়িতে ঢুকতেই বাড়িটা ভালো করে দেখার সুযোগ পেলাম। এর আগে এখানে এসেছি, তবে তখনই সাথে সাথে থানায় চলে যেতে হয়েছে, তাই আর দেখার সুযোগ হয়নি। বাড়িটা বেশ বড়, সামনের দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা। বাড়িটা দোতলা। সেই পুরনো আমলের যেমন দোতলা বাড়ির ধরন দেখা যায়, ঠিক সেই ধরনের আমলেই এই বাড়িটা তৈরি করা হয়েছে। এর বয়স যে 100 বছরের কম হবে না তা বোঝা যায়, কিন্তু 100 বছর আগে এখানে এমন বাড়ি তৈরি করেছিল কারা, সেটাই মনের মধ্যে রয়ে গেল। এদিকে আমরা যখন বাড়ির মধ্যে ঢুকেছি তখন ঘরের ভেতর থেকে কয়েকজন মহিলার কথাবার্তা শোনা যেতে লাগলো। আসলে আশেপাশে যারা রয়েছেন প্রতিবেশী, তারা বোধহয় জীবনমোহনবাবুর স্ত্রীর সাথে কথা বলছিলেন। আমাদের আসতে দেখে জীবনমোহনবাবুর স্ত্রী কাবেরী তাদের বাড়ি চলে যেতে বললেন। আসলে আমরা এসেছি, এখন নিশ্চয়ই কিছু একটা কথাবার্তা হবে সেটা জেনে বুঝতে পেরেছিলেন, তাই আশেপাশের প্রতিবেশীরা নিজেদের মতো চলে গেল এবং দু একজন যাওয়ার আগে রাধামোহনবাবুর কাছে তার দাদার জন্য দুঃখ করে গেল। ঘরে বসে কাবেরী দেবীর সাথে ব্যোমকেশের কথাবার্তা চলল। ও বলল, আচ্ছা কাবেরী দেবী, আমায় আপনি একটা কথা বলুন তো, আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল? আমারই ভুল। উনি আমায় আগেই বলেছিলেন ওনার ঘরে কেউ একটা রাতের বেলায় ঢুকে পড়েছে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে কেউ ঢুকবে কি করে বলুন তো? তাই আমি আর ব্যাপারটায় তেমন গুরুত্ব দিইনি। আর এখন তো সেটাই হলো, তাই না? আপনার এমন ভাবার কোনো প্রয়োজন নেই। শুধু আপনি নয়, যে কেউ এই কথা শুনলে আপনার মতোই অবিশ্বাস করত, কিন্তু আমাদের তো খুঁজে বার করতে হবে যে আসলে এটা কি করে হলো। আজ সকালে উঠে আপনি ঠিক কি দেখেছেন একবার বলুন তো। কাবেরী দেবী আমাদের সামনে বসে সমস্ত কিছু বলতে শুরু করলেন। আমি, রাধামোহনবাবু আর ব্যোমকেশ চুপ করে বসে আছি কাবেরী দেবী সামনের চেয়ারে। তার চোখে এখনও মাঝে মাঝেই জল চলে আসছে, গালের কাছে জলে শুকিয়ে যাওয়া দাগ। জীবনমোহনবাবুর মেয়েকে দেখা গেল না, তাকে বোধহয় পাশের কারো বাড়িতে রেখে আসা হয়েছে। ব্যোমকেশ বলল, সকাল থেকে যা যা হয়েছে তার সব কিছুই আমায় বলবেন, কোনো কিছু লুকিয়ে যাবেন না, তাহলে আপনার স্বামীকে খুঁজে বার করতে কিছু অসুবিধা হবে। না না ব্যোমকেশবাবু, আপনার কথা আমি শুনেছি। এমনকি উনি বাড়িতে ফিরে এসে আপনার কথা বলেছেন। বিপদে পড়ে উনি আপনার কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। এখন আপনারা আসার আগেই এত বড় একটা বিপদ ঘটে গেল, এবার কি হবে? কিছুই হবে না। আমাদের জীবনমোহনবাবুর খুনিকে খুঁজে বার করতে হবে। আমি যদি তার কথা একটু বেশি গুরুত্ব দিয়ে আগেই এখানে চলে আসতাম, তাহলে হয়তো এমন একটা ব্যাপার ঘটতো না। সকালে আপনি কি দেখলেন সেটা আমায় বলুন। ব্যোমকেশবাবু, উনি ওই উত্তর দিকের ঘরে রাতে ঘুমাতেন। তিনি রাতে কাজকর্ম করতেন বলে তার ঘুমাতে দেরি হতো। আমি আর আমার মেয়ে এই পাশের ঘরে ঘুমাতাম। দোতলার ঘরগুলো জিনিসপত্র রাখা রয়েছে, তাছাড়া ওই ঘরগুলো খুব একটা ব্যবহার করা হয় না। আমরা একতলাতেই থাকি। পুরনো দিনের বাড়িতে বুঝতেই পারছেন, বাড়ির সিঁড়িগুলো বেশ পুরনো হয়ে এসেছে, তাই ওঠানামা করাটা আমাদের ঠিক ভালো লাগে না। এই কারণেই আমরা নিচেই থাকতাম। কখনো কখনো উনি কাজের প্রয়োজনে উপরে যেতেন, আমিও যেতাম, কিন্তু সেটা খুবই কম। সত্যি বলতে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাই বেশি ওঠানামা, সিঁড়ি ভাঙা আমার বারণ আছে।
সে যাই হোক, সেদিন অর্থাৎ 2 দিন আগে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে উনি ঘুমোতে যান। সেদিন বিকেলেই উনি কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছিলেন। উনি খুব খুশি ছিলেন, কারণ উনি সমস্ত কিছুই আপনাকে বলে এসেছিলেন এবং এটাও ভেবেছিলেন আপনি তাকে সাহায্য করবেন, তার সমস্যার সমাধান করে দেবেন। পরদিন তার একটা কাজ ছিল। আসলে আপনি হয়তো জানেন ব্যোমকেশবাবু, চাষের ফসল নিয়েই তার ব্যবসাপত্র। সেই ফসল শহরে যাওয়ার কথা ছিল, তাই তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে ঘুমোতে চলে গিয়েছিলেন। পরদিন সকালে যখন আমি উঠি ততক্ষণে তিনি উঠে পড়েন। সকাল সকাল তিনি বেরিয়ে পড়েন, কিন্তু সেদিন আমি ঘুম ভাঙার পরেও দেখতে পাই উনি ওঠেননি। কিছু একটা মনে হতেই আমি তাড়াতাড়ি তার দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ বাইরে বেরিয়ে আসে না। তখন দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে থাকি, তখন বাধ্য হয়ে আশেপাশের সবাইকে ডেকে আনতে হয়। আশেপাশের সবাই এসে যখন দরজা ভাঙে তখন দেখতে পাই মেঝের উপর উনি পড়ে রয়েছেন। মাথার পাশ থেকে রক্ত বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। সে দৃশ্য ভোলার নয় ব্যোমকেশবাবু, সে দৃশ্য ভোলার নয়। কথাটা বলতে বলতে কাবেরী দেবীর দুটো চোখ আবার জলে ভরে উঠল। শেষের দিকে তার গলা রুদ্ধ হয়ে আসছিল। রাধামোহনবাবু চুপ করে শুনছিলেন। এবারে বললেন, কিন্তু বৌদি, তোমরা তো দরজা ভেঙে ভিতরে ঢুকেছিলে, তাহলে ঘরের মধ্যে দাদা ওভাবে মারা গেল কি করে? পুলিশ বলেছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার জন্য এমনটা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন কিছুই পাওয়া যায়নি যেটা দিয়ে আঘাত করা হতে পারে। আচ্ছা কাবেরী দেবী, একটা কথা বলুন, আলমারিটা খোলা অবস্থায় পাওয়া গিয়েছিল, সেই আলমারি থেকে কি কোনো কিছু চুরি গেছে বলে আপনার মনে হয়? টাকা পয়সা কিছু চুরি গেছে বলে তো মনে হয় না, কারণ ওই ঘরে টাকা পয়সা খুব বেশি থাকতো না, থাকতো দোতলার ঘরের সিন্ধুকে। তাই টাকা পয়সা চুরি যাওয়ার কথা তো নয়, তবে ব্যবসার বেশ কিছু কাগজপত্র থাকতো। আর কিছু ছিল মনে করে বলুন, কি 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 থাকতো আলমারিতে? ব্যবসার কাগজপত্র ছাড়া জামা কাপড় এইগুলোই থাকতো। চুরি যাওয়ার মতন তেমন কিছু সেখানে ছিল না ব্যোমকেশবাবু। এবার একটা কথা বলি, আপনার যখন আপনার স্বামী জীবনমোহন বাবু তার ঘরে রাতের বেলা কারোর আসার কথাটা বলেছিলেন, তখন আপনি সেটা গুরুত্ব দেননি কেন? কেন মনে হলো তিনি ব্যাপারটা ভুল ভাবছেন? কথাটা বলেই ব্যোমকেশ কেমন যেন সন্দেহের চোখে তাকালো কাবেরী দেবীর দিকে। এমন একটা প্রশ্নে তিনি নিজেও সামান্য চমকে গিয়েছিলেন। রাধামোহনবাবুর একবার ব্যোমকেশ, একবার কাবেরী দেবীর দিকে তাকাচ্ছেন। কাবেরী দেবী ব্যোমকেশের কথায় কেমন যেন একটু চমকে উঠে বললেন, সে কি, আমি তার কথায় গুরুত্ব দিইনি এ কথা আপনাকে কে বলল? আমি তো নিজেই তাকে আপনার কাছে যেতে বললাম। উনি বলেছিলেন কলকাতার তার ভাই রাধামোহনের কাছে গেলে সেখান থেকে আপনার সাথে দেখা করতে পারবে। এই কথাটা তো আমি তাকে বলেছিলাম, অথচ আপনি বলছেন আমি তার কথায় গুরুত্ব দিইনি। এবারে কাবেরী দেবীর কথায় আমি অবাক হলাম। রাধামোহনবাবু বললেন, কিন্তু বৌঠান, দাদা যে আমায় বলেছিল তুমি নাকি তার কোনো কথাই বিশ্বাস করনি, আর তাই সে আমার কাছে এসেছিল। তুমি বিশ্বাস করো ভাই, আমি ওনার সমস্ত কথাই বিশ্বাস করেছিলাম। আমি সেই জন্যেই তো ওনাকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমার মেয়ে তো রয়েছে, আমার মেয়েকে নিয়ে আসি, তাহলে তার মুখেই তো আপনি শুনতে পারবেন সব কিছু। রাতের বেলা উনি যখনই মনে করতেন ঘরে কেউ ঢুকেছে তখনই চেঁচামেচি করতেন, তখনই আমি তার ঘরে গিয়ে আলো নিয়ে ঢুকতাম, কিন্তু কই, কোথাও কাউকে তো দেখতে পাইনি কখনো। কাবেরী দেবীর কথাবার্তা শুনে কেসটা কেমন যেন জটিল হয়ে যাচ্ছিল। আমরা খুঁজতে এসেছিলাম জীবনমোহনবাবুর খুনের কারণ আর কে তাকে খুন করলো, কিন্তু এখন এসে তো দেখা যাচ্ছে জীবনমোহনবাবু আমাদের যা যা বলে এসেছেন তা সব কিছু সঠিক নয়। আবার এমনটাও হতে পারে যে কাবেরী দেবী আমাদের মিথ্যে কথা বলছে, কারণ তিনি মিথ্যে কথা বলতে যাবেন কেন? ব্যোমকেশ বোধহয় আমার মতোই কিছু বুঝতে পারছিল না, তাই কিছুক্ষণ চুপ করে রইল। এদিকে কাবেরী দেবী নিজের মতো বলে চলেছেন, দেখুন ব্যোমকেশবাবু, এখন তো আমার সন্দেহ হচ্ছে উনি আপনাকে কি বলে এসেছেন। আপনাকে উনি ঠিক কি বলেছেন বলুন তো? আপনার বাড়িতে, অর্থাৎ উনি যে ঘরে থাকেন
সেই ঘরে রাতের বেলা কেউ একটা বাইরে থেকে এসে ঢুকে, অথচ তাকে দেখতে পাওয়া যায় না। তার মনে হয়েছিল কেউ তাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু তিনি তাকে চিনতে পারেননি, এমনকি তার কোনো শত্রুর কথা বলতে পারেননি। আর তার সাথে তিনি একটা সোনার গণেশ মূর্তির কথাও বলেছেন। কাবেরী দেবী কিন্তু এই কথায় আবার একটু অবাক হয়ে বললেন, সোনার গণেশ মূর্তি? কোন গণেশ মূর্তি? যেটা ঘরে সিন্ধুকে রয়েছে সেই মূর্তিটা? সেই মূর্তি আপনার বাড়িতেই আছে, কিন্তু জীবনমোহনবাবু যে বলেছিলেন সেই মূর্তিটা এখনো খুঁজে পাওয়া যায়নি। আর রাধামোহনবাবু, আপনিও তো সেই কথাই বলেছিলেন। কিন্তু আমাকেও তো দাদা বলেছিল যে ওই সোনার গণেশ মূর্তিটা খুঁজে পাওয়া যায়নি। ব্যাপারটা নিয়ে আমিও তেমন একটা ভাবিনি, কিন্তু তুমি বলছো যে ওই মূর্তিটা দোতলার ঘরে রয়েছে। কাবেরী দেবীও কেমন যেন অবাক হয়ে গেলেন। আমাদের সবার অবাক হওয়ার পালা চলছিল। তখন আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, জীবনমোহনবাবু মিথ্যে কথা তো বলেননি। আর তুমি বলেছো আর সবাই জানে তার একটা রোগ রয়েছে, তিনি অনেক কিছুই ভুলে যান। কিন্তু এই সোনার মূর্তির ব্যাপারটা তিনি ভুলে গেলেন কি করে? তাহলে কি এটা অন্য কোনো মূর্তি? আপনারা কোন মূর্তির কথা বলছেন আমি জানি না। আর এই বাড়ির সম্পত্তি ছিল একটা সোনার গণেশ। তবে সেটার কথা যদি বলেন, সেই মূর্তি কিন্তু এই মূর্তি নয়। সেটা কোথায় আছে কেউ জানে না। এই মূর্তিটা মাত্র মাস কয়েক আগে উনিই তৈরি করিয়েছিলেন। কাবেরী দেবীর এই কথায় আমাদের সবার চিন্তা কমে গেল। তার মানে ওই মূর্তির কথা তিনি বলছেন না। আমরা ততক্ষণে উঠে পড়েছি। ব্যোমকেশ বলল, চলুন একবার আপনার স্বামীর ঘরটা দেখে আসি। সেই ঘরে কোথা থেকে কেউ ঢুকে তাকে খুন করে রেখে গেল, সেই জিনিসটা দেখা দরকার। আর ঘরের আলমারিটাও দেখতে হবে। আমরা উঠে পড়লাম। জীবনমোহনবাবু যে ঘরে থাকতেন সেই ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা বন্ধ। আসলেই দরজাটাকে কোনো রকমে তুলে দাঁড় করিয়ে আলগা করে লাগানো হয়েছে, কারণ দরজার কলকবজা অবশ্যই ভাঙা, সেটা এখনও ঠিক করা হয়নি। আমি ঘরের বাইরেই দাঁড়ালাম। ব্যোমকেশ, রাধামোহনবাবু সবাই এক এক করে ভেতরে ঢুকতে ব্যোমকেশ বলল, আচ্ছা অজিত, তুমি একটু বাইরে থেকে দরজাটা ভালো করে দেখো তো, দরজায় কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাও নাকি? ব্যোমকেশ যে আসলে কি বললো আমি বুঝতে পারলাম না। তবুও আবার দরজাটা তুলে দাঁড় করাতেই আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। না, সাধারণ দরজা, তবে পুরনো আমলের। ভেতর থেকে বন্ধ থাকলে বাইরে থেকে তা খোলার কোনো উপায় নেই। তেমনি বাইরে থেকে বন্ধ করে দিলে ভেতর থেকেও কেউ খুলতে পারবে না। আমি একটু গলা তুলে বললাম, না ব্যোমকেশ, দরজা তো ঠিকই আছে, দরজার মধ্যে কোনো কারচুপি নেই। আর তাছাড়া এখন তো দরজাটা ভাঙা। ঘরের ভেতরে গিয়ে ঢুকতেই কাবেরী দেবী মেঝেতে একটা নির্দিষ্ট দিকে নির্দেশ করে বলল, ব্যোমকেশ বাবু, এখানেই ওনার মৃতদেহটা পড়েছিল, মাথাটা নিচের দিকে করে। মাথাটা নিচের দিকে করা বলতে আপনি কি বলতে চাইছেন? তিনি মেঝেতে উল্টো হয়ে পড়েছিলেন না ঠিক হয়ে পড়েছিলেন? ব্যোমকেশ বাবু, উনি উল্টো হয়েই পড়েছিলেন। মাথার পেছনের দিকটা যেখানে আঘাত লেগেছিল সেটা নিচের দিকে ছিল। রাধামোহনবাবু, এখানে থাকার তো তেমন কোনো ব্যবস্থা হবে না, অথচ আমাদের কেসটা সলভ করেই যেতে হবে। প্রতিদিন তোর এখানে আসা সম্ভব নয়। একটা কাজ করুন, আপনি এখানে থেকে যান, আমরা ফিরে যাই। এই সময় আপনার এখানে থাকা দরকার। আপনি না থাকলে বুঝতেই পারছেন, কাবেরী দেবীকে তো একা একা ছেড়ে দেওয়া যাবে না। এক কথায় কাবেরী দেবী কিছু বললেন না। রাধামোহনবাবু আমাদের দুজনের দিকে একবার তাকিয়ে কাবেরী দেবীর দিকে তাকালো। বোধহয় কাবেরী দেবীও মনে মনে এটাই চাইছিলেন, তবে মুখ ফুটে বলতে পারছিলেন না। এ সময় একজন পুরুষ মানুষের বাড়িতে থাকা দরকার। তাছাড়া কাবেরী দেবীর বাপের বাড়ির লোকজনের তো আসা দরকার ছিল, কিন্তু তারা কেন এলো না সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু ব্যোমকেশ বাবু, মানে আমি একা এখানে। কোনো অসুবিধা হবে না রাধামোহনবাবু। আর আমার মনে হয় কাবেরী দেবীর বাপের বাড়ির দিক থেকে কেউ নেই যে তার যে কোনো একটা কারণ হতে পারে। আমার মা ছোটবেলাতেই মারা গেছে, বাবার কাছে মানুষ। তা বাবাও বছর কয়েক আগে মারা গেছেন। আমার বাপের বাড়ির কারোর সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই তাদের আর জানানো হয়নি। রাধামোহনবাবু কিন্তু শেষ পর্যন্ত সেখানেই থমকে গেলেন। ব্যোমকেশ ভালো করে ঘরের চারপাশটা দেখল, তারপর বাড়ির পেছনের দিকে অল্প বাগান মতো জায়গাটায় ঘুরে ঘুরে কিছু একটা খোঁজার চেষ্টা করতে লাগলো। তারপর যখন প্রায় অনেক দেরি হয়ে যাচ্ছে তখন আমরা সেখান থেকে চলে এলাম। প্রথমে গেলাম থানায়, তারপর সেখান থেকে বাড়িতে। এখানে কিন্তু একটা ব্যাপারে আমি অবাক হয়েছিলাম, কারণ ব্যোমকেশ যখন প্রথম সোনারপুর যাওয়ার কথা বলে তখন তার সাথে এভাবেই কথা হয়েছিল যে সেখানে গিয়ে আমাদের কয়েকটা দিন থাকতে হবে। কিন্তু এখানে এসে হঠাৎ করেই ব্যোমকেশ মত বদল করে ফেললো তা আমি জানি না। তাই অনেক রাত্রে আমরা যখন বাড়ি ফিরে আসি তখন বৌঠান প্রথমে বেশ রাগারাগি করে, তারপর আমাদের খেতে দিয়ে খাবার টেবিলে বসে বলে,
ব্যাপারটা কি হয়েছে বলো তো? তোমরা প্রথমে তো সেখানে কয়েকদিন থাকবে বলেছিলে, আর যাওয়ার সময় ব্যাগপত্রও নিয়ে গেলে না, তাড়াতাড়ি চলে এলে কেন? এই ব্যাপারে এখন আমি তোমায় কিছুই খুলে বলতে পারবো না সত্য। আসলে আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না ব্যাপারটা ঠিক কি হচ্ছে। আমাকে একটু সময় দাও, আমি তোমায় সমস্ত কিছুই খুলে বলবো। সত্যি বৌঠান, এই কেসে এমনভাবে সব কিছু জড়িয়ে রয়েছে যে বোঝা যাচ্ছে না ভদ্রলোক আমাদের সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন, কিছু বুঝতে পারছি না। এই 2 দিন আগেই যে লোকটা বাড়িতে এলেন তার কথা বলছো তো? তার একটা সোনার গণেশের মূর্তি ছিল না? ব্যোমকেশ কোনো কিছু না বলে চুপ করে খাচ্ছিল। আমি বৌঠানকে অল্প কথায় সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিতে বৌঠান নিজেও চুপ করলো। তারপর খেতে খেতে একসময় হঠাৎ করে বলল, কেউ যে মিথ্যে কথা বলছে তা তো বোঝাই যাচ্ছে। জীবনমোহন বাবু যদি মিথ্যে কথাই বলেন, তাহলে তো তার একটা কারণ রয়েছে। আর তার একটা রোগ রয়েছে তোমরা বলছো, কিন্তু অন্য কেউ তো আর মিথ্যে কথা বলবে না। আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখা যেতেই পারে। তাছাড়া তুমি তো বললে যে খুনের পিছনে একটা মোটিভ থাকে। হঠাৎ তার ঘরে ঢুকে তাকে কেউ খুন করতে গেল কেন? আমি তো মনে করেছিলাম সোনার মূর্তিটার জন্যই এটা হয়েছে, কিন্তু সেটা তো নাকি ওপরে দোতলার ঘরের সিন্দুকের মধ্যেই রয়েছে। একটু সময় লাগবে অজিত, একটু সময় লাগবে। আশা করছি সব কিছুই ঠিক আমাদের সামনে আসবে। আসলে এই জীবনমোহন বাবু যদি সমস্ত কথা ভালোভাবে বলতো তাহলে আর সমস্যা হতো না। কিন্তু সে যাই হোক, তুমি একটু আমার ঘরে এসো তো। খাওয়া দাওয়ার পরে আমি আর ব্যোমকেশ তার ঘরে গিয়ে বসতেই ও বলল, জীবনমোহন বাবুকে কেউ খুন করলে তার কাছ থেকে কি কি পাবে? টাকা পয়সা, সেই সোনার মূর্তিটার খোঁজ, তাছাড়া আর কিছু পাওয়া যেতে পারে তার কাছ থেকে? এগুলো ছাড়া তো আর কিছু মাথায় আসছে না। তবে তার ঘরের আলমারিতে এমন কিছু কি ছিল যেটা চুরি করা যেতে পারে? থাকতে পারে অজিত, থাকতে পারে। তুমি ভুলে যাচ্ছ, জীবনমোহন বাবু মাঝে মাঝে ভুলে যান। তাই তিনি আলমারিতে দামি কিছু রাখলেও সেটা তার মনে নাও থাকতে পারে। যদি তার স্ত্রী কাবেরী দেবী সেটা না দেখেন তাহলে তো হয়েই গেল। কি বলতে চাইছো বলো তো তুমি? মনে আছে জীবনমোহন বাবু বলেছিলেন আমার কাছ থেকে ফিরে সেই দিনই তাকে বাড়িতে ফিরতে হবে। পরদিন সকালে তার কাজ রয়েছে। আর রাধামোহন বাবু বলেছিলেন জীবনমোহন বাবুর কাউকে বেশ খানিকটা টাকা দেওয়ার কথা ছিল। অর্থাৎ তিনি টাকাটা তুলে রেখেছিলেন কোথাও একটা, টাকাটা তুলে রেখেছিলেন, আর সেটা তার ঘরের আলমারিতেও হতে পারে। তার মানে তুমি কি বলতে চাইছো ওই আলমারির টাকার জন্য জীবনমোহন বাবুকে খুন করা হয়েছে? কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো খুনটা করলো কে? এবার আমি তোমায় যেটা বলতে চাইছি তার সমস্ত কিছুই কিন্তু আমার অনুমান উচিত। আমার মনে হয় জীবনমোহন বাবুকে কেউ খুন করেনি, তিনি নিজেই নিজেকে খুন করেছেন। ওই ঘরের আলমারিটা তুমি নিশ্চয়ই দেখেছিলে। আলমারিটা কিন্তু ভাঙা ছিল না, শুধু তার ছিটকিনিটা কোনোভাবে ভাঙতে হয়েছিল। আলমারিটা তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে সেটা বেশ পুরনো হয়ে গেছে। এমন পুরনো আলমারির ছিটকিনি মাঝে মাঝে আটকে যায়, তখন সেই ছিটকিনি ভেঙে আলমারি খোলা ছাড়া অন্য কোনো উপায় নেই। এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। আমি অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে রয়েছি, কিছু একটা বলতে যাব, সে সময় টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোন তুলতে অপর প্রান্ত থেকে বোধহয় কেউ কিছু বলতে লাগলেন। ও খুব মন দিয়ে শুনল, তারপরে বলল, আচ্ছা আচ্ছা, আমিও এটাই আন্দাজ করেছিলাম ইন্সপেক্টর বাবু। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, দেখুন ওই বাড়িতে কেউ ঢোকার চেষ্টা করছে নাকি। বিশেষত বাড়ির পেছনের দিকে যে জায়গাটা রয়েছে সেদিকটা একটু বেশি করে নজর রাখার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে সেখান থেকেই কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করবে, তবে আজ না হলেও 2-1 দিনের মধ্যেই হবে। এই তুমি কি করছো বলো তো? ওই ইন্সপেক্টরের সাথে তোমার কথা হচ্ছিল, মানে যিনি জীবনমোহন বাবুর খুনের কেসটা দেখছেন, তাই তো? অজিত, তুমি এখনো ওটাকে খুন বলছো কেন? ওটা খুন নয়, ওটা এক ধরনের আত্মহত্যা। যদিও এটাকে আত্মহত্যা বলা চলে না। আসলে জীবনমোহন বাবু নিজেই বুঝতে পারেননি হয়তো তিনি মারা যাবেন। জীবনমোহন বাবুর বাড়ির খাটের কাজটা দেখেছ? খাটের পায়াগুলো দেখেছিলে কেমন শক্ত? ওই পায়াতে যদি কারোর মাথার পেছনের দিকে আঘাত লাগে তাহলে কি হতে পারে? তার মানে তুমি বলতে চাইছো কিন্তু এমনটা কি করে হতে পারে? তাহলে এই ঘরের মধ্যে যে আসতো তার ব্যাপারটা। বাড়িটা বেশ পুরনো, এইরকম বাড়িতে গুপ্ত পথ থাকার একটা সম্ভাবনা থেকেই যায়। কিন্তু সমস্যা হলো জীবনমোহন বাবু কি সে কথাটা জানতেন না, নাকি তিনি ব্যাপারটা মনে রাখতে পারেননি?
তাহলে তো গোটা ব্যাপারটা একদিক থেকে সহজ হয়ে গেল, কিন্তু এই গুপ্ত দরজাটা খুঁজে বার করাটাই সমস্যার। তাছাড়া সব কিছুই যদি তোমার অনুমান মতো হয় তাহলে তো কেসটা একরকম সমাধান হয়ে গেল। কিন্তু তাহলে তুমি নজর রাখতে বলছো কেন? বাইরে থেকে কেউ আসবে বলে তোমার মনে হয়? কেউ তো নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। আমার মনে হয় ওই আলমারির মধ্যে যে বাক্সে টাকাটা ছিল সেই বাক্সটা ওই ঘরের মধ্যে অন্য কোথাও রয়েছে, আর সেটা অপরাধী জানে। কিন্তু এতদিন ধরে এমন একটা কাজ করে অপরাধীর লাভ কি হবে? সেটাই তো বুঝতে পারছি না অজিত, সেটাই তো বুঝতে পারছি না। এখন যাও, বিশ্রাম নাও। যদি সম্ভব হয় তাহলে কাল সকালে আমরা একবার সোনারপুর যাব, আর না হলে ইন্সপেক্টর বাবুর সাথে একবার কথা বলতে হবে, বুঝলে? আমি সমস্ত কিছুই বুঝতে পারছিলাম, আর এটাও বুঝতে পারছিলাম যে ও মন দিয়ে কিছু একটা ভেবে চলেছে। তার ভাবনা যদি সঠিক হয় তাহলে খুব তাড়াতাড়ি কেসটা আমরা সমাধান করে ফেলতে পারবো। ও যে কিছু একটা আন্দাজ করেছে সেটা আমি বুঝতে পারছিলাম, আর এটাও বুঝতে পারছিলাম সে কাউকে সন্দেহ করেছে। কিন্তু ও বাড়িতে সন্দেহ করার মতো রয়েছেন একমাত্র কাবেরী দেবী, কিংবা তিনি এমন কাজ করতে যাবেন কেন? তাছাড়া জীবনমোহন বাবুর ভাই রাধামোহন বাবুর কথা যদি বলি, তিনি তো আমাদের সাথে এখানেই ছিলেন। আর তাছাড়া আগের দিন সকালবেলায় আমাদের সাথে তার কথা হয়েছে, কী যে হচ্ছে তার কিছু তো বুঝতে পারছি না। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি ও তৈরি হয়ে গেছে। আমি ওর ঘরে ঢুকে ওকে অবাক হয়ে দেখে বললাম, কি ব্যাপার, এই সময় তুমি আবার কোথায় চললে? কাল ইন্সপেক্টরের সাথে কথা হয়েছিল, আজ সকালে তিনি নিজেই টেলিফোন করেছিলেন। আমায় সোনারপুরে গিয়ে থাকতে হবে এই 2 দিন। তবে তোমার বোধহয় যাওয়া হবে না, তাই না? তোমার নতুন বইয়ের ব্যাপারে কি একটা কাজ রয়েছে বলছিলে যে? আমি ভুলে গেছিলাম, ব্যোমকেশের কথায় আবার আমার নতুন করে মনে পড়ল। সত্যিই তো, আজ সকালে আমায় একবার বই পাবলিশারের অফিসে যেতে হবে। তাই বললাম, কিন্তু তোমাকে কি কারণে যেতে হবে সেটা তো বলো। তুমি তো বললে সমস্ত কিছুই তুমি বুঝতে পেরেছো, তাহলে আবার? শুধু বুঝতে পারলেই তো হবে না অজিত, আমায় যে আসল অপরাধীকে খুঁজে বার করতেও হবে, আর সেই সোনার মূর্তির ব্যাপারটাও তো রয়েছে। আমার সত্যিই ব্যোমকেশের সাথে যাওয়া হলো না, কারণ আমার অফিসে যেতে হবে একবার। নতুন বই আসতে চলেছে, তাই সেই নিয়ে বেশ কিছু কাজকর্ম রয়েছে। ও একাই গেল, আর যেতে যেতে আমায় বলে গেল বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ যেন টেলিফোনের সামনেই থাকি, কারণ দরকারি টেলিফোন আসতে পারে। ভাড়ার গাড়িতে উঠতে উঠতে বলল, কেমন যেন মনে হচ্ছে অজিত, কেসটা এমনভাবে শেষ হবে যেটা আমরা ধারণাই করতে পারিনি এখনো। আমার মন বলছে অজিত, আমার মন বলছে এই কেসটা এত সহজে আমাদের নিস্তার দেবে না। শুধু জীবনমোহন বাবুই নয়, তার স্ত্রীর বোধহয় বিপদ রয়েছে, তাই আমি তাড়াতাড়ি সেখানে যেতে চাই। ব্যোমকেশের সাথে আর কোনো কথা হলো না। সে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমিও অপেক্ষা করতে লাগলাম তার টেলিফোন আসার কিংবা ফিরে আসার জন্য। মাঝখানে 2 দিন কেটে গেল। 2 দিন কেটে যাওয়ার পরের দিন সকালে মনে মনে ভাবছি এখন কি করা যায়। জীবনমোহন বাবুর বাড়িতে টেলিফোন রয়েছে বটে, কিন্তু তার টেলিফোন নাম্বার তো আমার কাছে নেই। একটা কাজ করা যেতে পারে, দাসবাবুকে টেলিফোন করে তারপর তার কাছ থেকে সোনারপুর থানার টেলিফোন নাম্বার জোগাড় করা যেতে পারে। কিন্তু শুধু শুধু এটা করলে ব্যোমকেশ যদি আবার রাগ করে। সেদিন সন্ধ্যাবেলাতে ব্যোমকেশ ফিরে এলো। সে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বৌঠানকে ডেকে বলল, এই সত্য, 1 কাপ চা দিয়ে যাও তো কড়া করে, মাথাটা বড্ড ধরে আছে। 2 দিন রাতে ভালোভাবে ঘুমোতে পারিনি, বুঝলে? আজ একটু শান্তিতে ঘুমাবো। আমি চা করে দিচ্ছি, কিন্তু কেসটার কি হলো সেটা তো অন্তত বলবে। কেসের সমাধান কি হয়েছে, আর আসলে ঘটেছিল কি? যা ঘটেছিল তা খুব একটা শ্রুতিমধুর নয় সত্য। আসলে বুঝতে পারিনি যে কেসটা এমন দিকে গড়াবে। একটা কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। সেটা হলো, জীবনমোহন বাবুকে যেমন কেউ খুন করেননি, তেমনি জীবনমোহন বাবুর ঘরের কেউ আসতো না। এমনকি তার ঘরের আলমারি থেকে কোনো কিছু চুরিই যায়নি। সব থেকে বড় কথা হলো, জীবনমোহন বাবুর বাড়িতে সেই সোনার গণেশ মূর্তি কেউ কোনোদিন দেখেনি, তাই সেই মূর্তি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর সেই মূর্তিটার পরিবর্তে জীবনমোহনবাবু নিজে একটা সোনার গণেশের মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তি তার দোতলার ঘরের সিন্দুক থেকেই পাওয়া যায়, আর সেই সিন্দুক থেকেই পাওয়া যায় বেশ কিছু টাকা পয়সা। সমস্ত কিছুই ওই সিন্দুকেই রয়েছে, আলমারিতে তেমন কিছুই নেই। এভাবে বললো তো কিছুই বুঝতে পারবো না ব্যোমকেশ। তুমি গোটা ব্যাপারটা প্রথম থেকে খুলে বলো তো। তুমি ওখানে যাওয়ার পর আর কি হলো? দেখো, এই কেসে আমরা প্রথম থেকেই ভেবে বসেছিলাম জীবনমোহন বাবুর কোনো একটা বিপদ রয়েছে, তাকে কেউ ভয় দেখাচ্ছে কোনো একটা নির্দিষ্ট কারণে। তারপরেই যখন তার মৃত্যু হয় তখন আমরা ভেবেছিলাম নিশ্চয়ই এসবের পেছনে কেউ রয়েছে, কিন্তু গোটা ব্যাপারটাই আসলে একটু অন্যরকম।
আমরা বারবার ভুলে যাচ্ছিলাম জীবনমোহন বাবুর একটা রোগ রয়েছে, আর তাই তিনি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যান, অথবা মাঝে মাঝে এমন কিছু বলে বসেন যেগুলো আসলেই হয়নি। তিনি আমাদের এখানে এসে বলেছিলেন তার কথা তার স্ত্রী বিশ্বাস করছে না, অথচ সে কথা কিন্তু রাধামোহন বাবু বিশ্বাস করেছিলেন। সে কথা আমাদের জীবনমোহন বাবু বলেছিলেন। আবার আমরা যখন তার বাড়িতে পৌঁছালাম তখন তার স্ত্রী জানালেন তিনি তার কথা বিশ্বাস করেছিলেন এবং ঘরে খোঁজার চেষ্টাও করেছেন, কিন্তু বন্ধ ঘরের মধ্যে কে আসবে? তখন মাত্র একটাই অনুমান আমার কাছে ছিল, তা হলো ওই ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা থাকতে পারে, কারণ ওই বাড়িটা বেশ পুরনো। তাই এমন বাড়িতে গুপ্ত দরজা থাকলেও থাকতে পারে, কিন্তু গোটা বাড়ি খুঁজেও কিন্তু কোনো গুপ্ত দরজা খুঁজে পাওয়া যায়নি। আমি ভেবেছিলাম বাইরে থেকে কেউ জীবনমোহন বাবুর বাড়িতে এসে তাকে ভয় দেখাতো কিংবা খুন করতে চেয়েছিল, কিন্তু যেখানে কোনো দরজাই নেই সেখানে বাইরে থেকে কেউ আসবে কি করে? দেখো সত্য, জীবনমোহন বাবু মারা গিয়েছিলেন তার ঘরের মধ্যে হঠাৎ করে মেঝেতে পড়ে গিয়ে। এবার কি কারণে তিনি মেঝেতে পড়ে গেছেন সেটা খুঁজতে গিয়ে একটাই অনুমান আমার হচ্ছে, ওই ঘরের আলমারির ছিটকিনি ভাঙা অবস্থায় ছিল। যদি আলমারিটা পুরনো আমলের না হতো তাহলে অমন ছিটকিনি দেখা যেত না। ছিটকিনিটা বোধহয় কোনো কারণে শক্ত হয়ে গিয়েছিল, তাই খুলছিল না। আর সেই ছিটকিনিটা খুলতে গিয়ে টানাটানি করার সময় জীবনমোহন বাবু কোনোভাবে ঘরের মেঝেতে ছিটকে পড়ে। বোধহয় ছিটকিনি খুলে তার হাতে চলে এসেছিল, আর তখনই তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তার মাথাটা গিয়ে ঠেকেছিল তাদের পুরনো আমলের বিছানার পায়ার কাছে। সেই পায়া তুমি না দেখলেও অজিত দেখেছে। আগেকার দিনের খাট মাঝে মাঝে লোহা দিয়ে তৈরি করা হতো, এই খাটের পায়াগুলো লোহার ছিল, আর সেই পায়ার উপর ছিটকে পড়ার জন্য তিনি মাথায় আঘাত পেয়ে মারা যান। এত দ্রুত ব্যাপারটা হয়ে যায় যে তিনি চিৎকার করার সুযোগটা পাননি, তাই তার স্ত্রী রাতের বেলা কিছু জানতে পারেনি। পরে যখন সকালে তাকে ডাকতে যাওয়া হয় তখন সমস্যাটা বোঝা যায়। ঘরের আলমারি খোলা ছিল বলে সবাই সন্দেহ করে চুরি আর খুন হয়েছে, কিন্তু আসলে চুরি বা খুন কোনোটাই হয়নি। সেটা তো তুমি আগেই বলেছিলে, সেটা বুঝতে পারছি, কিন্তু জীবনমোহন বাবু তার ঘরের মধ্যে কাউকে যে দেখতে পাচ্ছিলেন সেই ব্যাপারটা? এ ব্যাপারে আমি একজন ডাক্তারের সাথে কথাবার্তা বলেছি। তাদের সাথে কথা বলে জীবনমোহন বাবুর সমস্ত কথা খুলে বলেছি। তারা মনে করেছেন জীবনমোহন বাবু এমন কিছু ভুল দেখে থাকতে পারে রাতের বেলা। তার ঘরের ভেতরটা আমি দেখেছি, সত্যি বলতে একদিন গোটা রাত আমি জীবনমোহন বাবুর ঘরেই কাটিয়েছি। তার ঘরের আয়নাটা তুমি দেখেছিলে? আয়নাটা ঘরের এমন জায়গায় রয়েছে যে জানলা দিয়ে বাইরে চাঁদের আলো ঘরের ভেতরে পড়লে আয়নাতে সব কিছু স্পষ্টভাবে দেখা যাবে। আমার মনে হয় জীবনমোহন বাবু আয়নাতে নিজের ছায়া দেখে কিংবা অন্ধকারে অন্য কিছু দেখে ভয় পেতেন, আর সেই কারণেই তার এমন মনে হয়েছিল। তার ভুলে যাওয়া এবং তার সাথে এমন একটা ভয় থাকার জন্য ব্যাপারটা তার মনের মধ্যে কাজ করছিল। আসলে তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তুমি ভেবে দেখো, জীবনমোহন বাবু থাকেন নিচের ঘরে, আর টাকা পয়সা সমস্ত কিছু ওপরের ঘরের সিন্ধুকে। সেই ঘর থেকে তালাবন্ধ। তিনি বুঝতে পারতেন তার শত্রু রয়েছে এবং তার টাকা পয়সার জন্য তার উপর আক্রমণ করতে পারে, তাই তিনি কাউকে বিশ্বাস করতে পারতেন না। এ ব্যাপারে জীবনমোহন বাবুর স্ত্রীর সাথে কথা বলে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। তার মানে চুরি খুন কোনো অপরাধী হয়নি, তোমাদের শুধু শুধুই কেসটা হাতে নিতে হয়েছে, আর জীবনমোহন বাবুটাও অকালে মারা গেলেন। হ্যাঁ সেটাই তো, কিন্তু প্রথম থেকে জীবনমোহন বাবুকে কিন্তু তেমন কিছুই মনে হয়নি। সত্যি যে ভদ্রলোকের কোনো একটা বিপদ আছে সেটাই আমাদের মনে হয়েছিল। ভাবা যায় এমন কিছু হতে পারে, কিন্তু ইন্সপেক্টর বাবু কি বলছেন? পুলিশ ইন্সপেক্টরও আমার সাথে সহমত হয়েছেন। ওই বিছানার পায়ের কাছে শুকিয়ে যাওয়া রক্ত পাওয়া গেছে। কোথায় মনে হয়েছিল রক্ত হয়তো মাথায় আঘাত করার জন্য ওখানে গিয়ে পড়েছে, কিন্তু বাকি আরও অনেক কিছু মিলিয়ে আমি যেটা অনুমান করেছিলাম সেটাই সত্যি হচ্ছে অজিত। শুধু একটাই চিন্তা রয়ে গেছে, কাবেরী দেবী আর তার মেয়ের ভবিষ্যৎটা নিয়ে সমস্যা হয়ে গেল। কাবেরী দেবীর বাপের বাড়িতেও তেমন কেউ নেই। রাধামোহন বাবু তো একাই থাকেন, তাহলে তিনি যদি সেখানে গিয়ে থাকেন, কাজকর্ম সমস্ত কিছু দেখেন, তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে। তাছাড়া ওই বাড়ির সমস্ত সম্পত্তি কিংবা বাকি সব কিছু তো কাবেরী দেবীর সাথে সাথে রাধামোহন বাবুরও প্রাপ্য, তাই তিনি সেখানে থাকলেই আমার মনে হয় ভালোই হবে। আমি রাধামোহন বাবুর সাথে বিষয় নিয়ে কথা বলেছি অজিত।
তিনি একটু ভেবে দেখতে চাইছেন। তবে রাধামোহনবাবু মানুষ হিসেবে খুব একটা খারাপ নন, তাই আমার মনে হয় না তিনি এই ব্যাপারটা খুব বেশি দিন আপত্তি করে থাকতে পারবেন। ব্যাস, তাহলে তো সমাধান হয়েই গেল ব্যোমকেশ। তবে সোনার গণেশ মূর্তিটা পাওয়া গেলে একেবারে সোনায় সোহাগা হয়ে যেত। আমি সেটাই ভাবছিলাম। প্রথমেই যখন শুনেছিলাম একটা সোনার গণেশ মূর্তি রয়েছে, তখন আমিও ভেবেছিলাম যে সেটা বোধহয় পাওয়া যাবে। পাওয়া যায়নি যখন, আর কি করা যাবে। ব্যোমকেশ চেয়ারে বসে দুটো হাত মুখের সামনের দিকে রইল। আমার মনে হলো সে যেন নতুন করে কিছু ভাবছে। তাই আমি বললাম, কি হয়েছে বলো তো? তুমি কি আবার কিছু ভাবছো? না, তেমন কিছু নয়। আসলে আমি এটাই ভাবছিলাম যে এই যে এই কেসটায় কিন্তু যে কোনো সময় যে কেউ ফেঁসে যেতে পারত। মনে করো, সেদিন রাতে যদি জীবনমোহনবাবুর স্ত্রী কোনো কারণে ওই ঘরে ঢুকতো, তাহলে সন্দেহটা তার উপরে চলে যেত। দরজাটা বন্ধ ছিল বলে সন্দেহটা কিন্তু তার উপরে যায়নি। তারপরে রাধামোহনবাবুর কথাটাই ভাবো, একটা মোটিভ থেকেই যাচ্ছে। সেদিন রাতে যদি তিনি নিজে গিয়ে তার দাদুকে খুন করে থাকেন, আর সেটা যদি কাবেরী দেবীর চোখের আড়ালে হয় কিংবা কাবেরী দেবীর ইচ্ছেতেই হয়, তাহলে তার প্রমাণ কোথায় থাকছে? এসব তুমি কি বলছো? তার মানে তুমি ওদের দুজনকে এখনো সন্দেহ করে চলেছো? কিন্তু তুমি তো বললে যে খুন হয়নি। খুন হয়নি, কিন্তু জীবনমোহনবাবুর অকারণ ভয়টাকে কেউ যদি বাড়িয়ে দিতে চায়, আর তারপরে আলমারির ছিটকিনিটা যদি কেউ ইচ্ছে করে শক্ত করে লাগিয়ে রাখে, বাদবাকিটা যদি একটা সুন্দর পরিকল্পনার মতো হয়, তাহলে অপরাধীকে ধরার মতো কোনো শত্রু নেই, অথচ অপরাধীর মোটিভ সম্পন্ন হয়ে গেল। আচ্ছা, এখানে মোটিভ কি রয়েছে কাবেরী দেবীর কিংবা রাধামোহন বাবুর? দুজনের সম্পত্তি নিয়ে খুব একটা যে উৎসাহী ছিলেন তা কিন্তু মনে হয়নি। তাহলে সম্পত্তি ছাড়া আর কি কারণে খুন হতে পারে? আমি তো শুধু সম্ভাবনার কথা বলেছি অজিত। কোনো প্রমাণ যখন নেই, তাহলে আমি তো আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। আমি খালি বলতে পারি, আর বলছি, আসলে এমনটা হলেও হতে পারত। হয়েছে সেটা তো বলিনি। ব্যোমকেশ হেসে উঠল। আমি আর বৌঠান অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ যেন নিজের মনে বলে উঠল, অনুমান, শুধু অনুমানে কোনো লাভ নেই, প্রমাণ দরকার। প্রমাণ না থাকলে মাঝে মাঝে অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে। আমার কেমন যেন মনে হলো সে এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু বলতে চাইলেও আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। আপনি শুনছিলেন থ্রিল কোয়েস্ট। আজকের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।